ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। রীতি কিছু না বলে মাথা নিচু করে রাখে। বুঝেছি। উনি কোথায়? গাড়িতে ড্রাঙ্ক, তাই আমি নিয়ে আসলাম। মানে? অবাক হয়ে। আজ প্রথম আয়ান ড্রিঙ্ক করেছে। আমি ওকে আগে এরকম কখনো দেখিনি। আজ প্রথম। ভাবি, আয়ান আপনাকে অনেক ভালোবাসে। আমি কাল রিয়ার আর মিনার কথা জানলাম। ভাবি, সেই 17 বছর ধরে আমাদের ফ্রেন্ডশিপ, কিন্তু আমি আয়ানকে কখনো এইভাবে দেখিনি। আপনার হয়তো ওর ভালোবাসার উপর বিশ্বাস নেই, কিন্তু আমি দেখেছি ও আপনার একটি চিঠি পেলে খুশিতে পাগল হয়ে যেত। যে 3 দিন আপনার চিঠি পায়নি, সে 3টি দিন পাগলের মতন হয়ে গিয়েছিল। কি করছে না করছে নিজেই জানতো না। ভাবি, ভাগ্যই আপনাদের মিলিয়েছে। না হলে একবার চিন্তা করেন, 11 বছর আগে আলাদা হওয়া সত্ত্বেও আজ আপনারা জীবনসঙ্গী কিভাবে হলেন। যদি আয়ানের ভালোবাসা গভীরত্ব এত না হতো, তবে আজ হয়তো আপনাকে ফিরে পেত। ভাবি, রিয়া একবার এসে আপনার ভাগ্য চুরি করেছিল। না হলে আয়ান কখনোই আপনাকে নিজের থেকে দূরে যেতে দিত না। কিন্তু আপনি তখন চাইলে কিন্তু আয়ানকে খুঁজে পেতেন, তাই না? রীতি কিছু না বলে মাথা নিচু করে রাখলো। কি বলবে? সে যা সত্যি সাব্বির তাই তো বলছে। ভাবি, একবার আপনি আয়ানকে হারিয়ে জীবনে অনেক বড় ভুল করেছেন। আপনাকে অনুরোধ করেছি আবার ভুলটি করবেন না। আয়ানকে একবার ভালোবেসে দেখুন, পৃথিবীর সব সুখ আপনার পায়ের কাছে এনে দেবে। আপনার জীবনে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। আমি জানি আপনার সাথে আগে কি হয়েছে, কিন্তু এর মানে তো এই না যে সবাই এক, তাই না? আমি লিখে দিতে পারবো, আয়ান কখনই আপনার বিশ্বাস ভাঙবে না। এটি বিনা দ্বিধায় আমার পক্ষে বলা সম্ভব। রীতি এখনো চুপ করে আছে। আচ্ছা ভাবি, চলেন ওকে রুমে দিয়ে আসি। আর কাউকে ওর এই অবস্থার কথা বলবেন না, না হলে সবাই কিন্তু চিন্তা করবে। রীতি মাথা নাড়িয়ে সম্মতি দিল। সাব্বির আয়নকে গাড়ি থেকে বের করে কাঁধে হাত দিয়ে সামলে রুমে নিয়ে যায়, নিয়ে বিছানায় শুইয়ে দেয়। রীতি দেখে আয়নের ডান হাতে ব্যান্ডেজ। ওনার হাতে কি হয়েছে? সাব্বিরকে উদ্দেশ্য করে। কাল রাত আপনাকে থাপ্পড় মেরেছিল, তার শাস্তি দিয়েছে নিজেকে। মানে কিভাবে? চোখ থেকে হঠাৎ জল পড়ে গেল। ড্রিঙ্কস করতে করতে গ্লাসটা হাতে চাপা দিয়ে ধরে ভেঙে ফেলে, ফলে সব কাজ ওর হাতে ঢুকে যায়। ব্যান্ডেজ করার কথা বলে। যে আপনাকে এই হাত দিয়ে থাপ্পড় দিয়েছে, তাই তাকে কষ্ট পেতে হবে। হাজারবার বলতেও মানতে পারেনি। অজ্ঞান হওয়ার পর ডাক্তারের কাছে গিয়ে ব্যান্ডেজ করিয়ে দিলাম। রীতি সাব্বিরের কথা শুনে আয়নের দিকে অবাক হয়ে তাকালে। ভাবি, ওকে নিয়ে আসতে। আমি আমার গাড়ি রেখে এসেছি, গাড়িটা নিয়ে যাচ্ছি। ওকে ভাইয়া। আর ভাবি, যা বললাম তা একটু ভেবে দেখবেন। জি ভাইয়া। সাব্বির চলে গেল দরজা লাগিয়ে। লেবুর শরবত নিয়ে রুমে আসে। আয়ানকে অনেক কষ্টে হালকা উঠিয়ে পানির ছিটা দিয়ে জ্ঞান ফিরায় আর লেবুর শরবত খাওয়া, যাতে হ্যাঙ্গওভার কমে। খাওয়ানো শেষে যেতে নাই তখনই আয়ান রীতির হাত ধরে ফেলে। রীতি গ্লাসটা রেখে আয়ানের পাশে বসে। আয়ান রীতির একটি হাত নিজের দুটি হাতের মধ্যে আবদ্ধ করে। তুমি আমায় আবার ছেড়ে চলে যাচ্ছ? আয়ান যে নেশার ঘোরে কথাগুলো বলছে তা রীতি ভালো মতোই বুঝছে। না, আমি কোথাও যাব না, আপনি ঘুমান। মুচকি হাসি দিয়ে আয়ান রীতির বাম গালে একটি চুমু দিল। গতরাতে সেখানে থাপ্পড় দিয়েছিল। রীতি হঠাৎ এভাবে কিস করায় অবাক হয়ে তাকিয়ে রইল। আয়ান বাচ্চাদের মতো একটি হাসি দিল। ময়ূরী, হো গো ময়ূরী, জানো তোমাকে আমি এতগুলা ভালোবাসি। হাত ছেড়ে দুই হাত দুই দিকে মেলিয়ে। আয়ানের এসব বাচ্চামি দিকে রীতির যেমন হাসি পাচ্ছে তেমন ভালোও লাগছে। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি।
কিন্তু চোখে হঠাৎ পানি এসে। কিন্তু কি? তুমি আমাকে ভালোবাসো না কেন? জানো, আমার খুব কষ্ট হয়, বুকটা খুব ব্যথা করে। তুমি আজ যখন রাফির নামটা নিলে, আমার জানো জানটা বের হয়ে আসছিল। তুমি তো এখন আমার বউ, তাই না? আমাকে ভালোবাসো না? রীতি কি বলবে বুঝতে পারছে না। আয়ানের চোখে পানি টলমল করছে। রীতি আয়ানের চোখে না তাকাতে চেয়েও তাকালো। তাকাতে চায়নি, কারণ আয়ানের চোখের মায়ায় ডুবে যায় প্রতিবারই। আজও ব্যতিক্রম কিছু হয়নি। আয়ানের চোখে তাকাতে সে আয়ানের চোখের মায়ার সমুদ্রে ভাসতে থাকে। আয়ানের চোখ যে আজ রীতির জন্য তার ভালোবাসার সাক্ষী। আয়ানের চোখে দেখলেই বোঝা যায় আয়ান তাকে কতটা ভালোবাসে। রীতি কিছু না ভেবে খাটে এক হাঁটু একটু উঁচু করে, পুরো না হালকা হাঁটুর উপর ভর দিয়ে উঠে আয়নের কপালের সামনের চুলগুলো হাত দিয়ে পিছনে নিয়ে আয়নের কপালে একটি চুমু এঁকে দিল। আয়নের মুখে হাসি ফুটে উঠল। রীতি কপাল থেকে হাত গালে নিয়ে বলল, আপনি ঘুমিয়ে যান কেমন? হাসি দিয়ে যেতে নেয়। আয়ান তখন রীতির হাত এক টান দিয়ে বিছানায় শোয়াই দেয়। নিজেও শুয়ে রীতিকে নিজের বুকে টেনে নেয় আর শক্ত করে জড়িয়ে নেয়। এখানে ঘুমাও। কিন্তু না, এখানেই ঘুমাবে। আয়ান কিছুক্ষণ বাচ্চাদের মতো জেদ করায় রীতি আর কিছু বলতে পারল না। এছাড়া নিজেরও অনেক ভালো লাগছিল। আয়ানের বুকের মাঝে খুব শান্তি পাচ্ছে সে। আচ্ছা, এখন ঘুমাও। ঘুমালে তো তুমি চলে যাবা। অনেকটা বাচ্চাদের মতো বলল, একটু হাসি দিয়ে। আমি কোথাও যাব না। সত্যি? সত্যি। আয়ান আলতো করে রীতির মাথায় চুমু দিল, তারপর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। রীতি আয়ানের দিকে অপলক দেখছে আর ভাবছে, আসলে আয়ান, যদি তোমায় 11টি বছর আগে খুঁজে বের করতাম, তাহলে আমার জীবনে আজ কোনো কষ্টই থাকতো না। কারণ আমি জানি তুমি থাকতেই দিতে না। তোমার আর তোমার ভালোবাসার ওপর বিশ্বাস আছে। কিন্তু আমার মন যে অন্য কারোর কাছে বন্ধক রয়েছে। কিভাবে ছাড়াই বলো? তুমি আমাকে তো আগে থেকেই ভালোবাসো। আমি যে তোমার প্রথম ভালোবাসা ছিলাম। কিন্তু আমি ওই মানুষটাকে কিভাবে ভুলি, যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম? কি করে কাউকে মন থেকে বের করতে হয় তা তো আমার জানা নেই। কিন্তু এতটুকু জানি, তোমার মায়ায় দিন দিন পড়ে যাচ্ছি। প্রত্যেকটা দিন তোমার ভালোবাসায় আটকে যাচ্ছি। তোমার মায়ায় মায়াবদ্ধ হয়ে যাচ্ছি। ভাবতে ভাবতে রীতি ও আয়ানের বুকে শান্তিতে ঘুমিয়ে গেল। এত শান্তির ঘুম রীতি সে কত বছর আগে ঘুমিয়েছে সে নিজেই বলতে পারবে না। সকালে আয়ান উঠে, তার মাথাটা খুব ব্যথা আর ভারী লাগছে। সে তার বুকে ভারী কিছু অনুভব করলো। তাকিয়ে দেখে রীতি বাচ্চাদের মতো তার বুকে ঘুমোচ্ছে। আয়ানের মনে আসলো কাল রাত সে কত ড্রিঙ্ক করেছিল। আয়ানের মনে ভয় ঢুকে যায়, সে রীতিকে নিশার তালে কিছু বলে বা করেনি তো। ভয়ে তার কলিজার পানি শুকিয়ে গেল। আয়ান আস্তে করে রীতির মাথা তুলে বালিশে শুইয়ে দিল আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে গেল, যাতে রীতিকে ফেস না করতে হয়। আয়ান এখনো মনে করতে পারছে না কি হয়েছিল গত রাতে। তা নিয়ে এখনো মনের এক কোণায় ভয় রয়ে যায়। এদিকে ঘুম থেকে উঠে আয়ানকে না পেয়ে ওয়াশরুমেও দেখে, কিন্তু আয়ান তো সেখানেও নেই। ফোন দিলে আয়ান ধরে না। 4বার ফোন দেওয়ার পর না ধরায় রীতি ভয় পেয়ে যায়। এক দৌড়ে বাইরে গিয়ে বাইরে মাকে দেখে। মা, আয়ানকে দেখেছেন? না, কেন? কাল রাতে ঘরে আসেননি? একটু ভয় পেয়ে। না, এসেছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তাকে আর পাচ্ছি না। মা, ওনাকে একটু ফোন দিবেন, আমার ফোনে ব্যালেন্স শেষ। দিচ্ছি। মা ফোন দিল। আয়ান এক রিংয়েই ধরে ফেলে। তখন খুব কষ্ট লাগে রীতির, যে ও এতবার ফোন দেওয়া সত্ত্বেও ধরে না, আর এখন একটি রিংয়েই ধরে ফেলে। মার কথা বলে শেষে, ওর কি জানি মিটিং আছে, তাই তাড়াতাড়ি গেছে।
তোমাকে ঠকাইনি তোমার ঘুম নষ্ট হবে বলে। মা রীতির মাথায় হাত বুলিয়ে চলে যায়। আয়ান ঠিক আছে বলে রীতি একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। সারাদিন রীতির আয়ানের অপেক্ষা করে, কিন্তু আজও আয়ান দেরিতে আসে। না না, আজ আর ড্রিঙ্ক করেনি। বেচারা কালকের পর থেকে অনেক ভয় পাইছে। আয়ান এসে রীতিকে রুমে না দেখে শান্তির নিঃশ্বাস নিল। আল্লাহ জানে কালকে কি হয়েছে তার ভয়ে। ওয়াশরুম থেকে উকি মেরে দেখলো রীতি এই রুমে চুপচাপ সোফায় শুয়ে ঘুমের নাটক করতে লাগলো। কিন্তু খালি পেটে কি আর ঘুম আসে? আয়ান, আয়ান। চোখ বন্ধ করে আওয়াজ শুনছে রীতির। এর মধ্যে বিরিয়ানির ঘ্রাণ। বেচারা কত কষ্টে ঘুমের অ্যাক্টিং করছে। আয়ান ওঠেন, আয়ান। সেই 5 মিনিট ধরেই ডাকছি, শুনে না না কি? গভীর ঘুমে নাকি অ্যাক্টিং করতেছে দেখতে হয়তো। যা, আজও না খেয়ে ঘুমাতে হবে আমার। খিদার জ্বালায় ঘুম আসবে নাকি কে জানে। বলে রীতি যেতে নাই আয়ান সাথে সাথে উঠে রীতির হাত ধরে ফেলে। এই, তুমি খাওনি কেন? রাগে লুকে। ও মা, আপনি না ঘুমিয়েছিলেন? এত তাড়াতাড়ি উঠলেন কিভাবে? আসলে না খেয়ে ঘুমালেন কেন? নিশ্চুপ। খাবার এনেছি, হাঁ করেন। পাশে বসে আমাকে দাও, আমি খেতে পারবো। আর তুমি গিয়ে খেয়ে নাও। হাত তো কাটা, কিভাবে খাবেন? বাম হাত দিয়ে। আচ্ছা খেয়ে দেখান। তুমি যাও, আমি পারবো। আগে খেয়ে দেখান, না হলে যাচ্ছি না। আয়ান কোনো উপায় না পেয়ে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারছিল না চামচ নিয়ে ভালো মতো খেতে। তারপরও বারবার চেষ্টা করছে। রীতি বিরক্ত হয়ে আয়ানের হাতে অনেক আস্তেই চড় মারল। আয়ান রীতির দিকে অবাক হয়ে তাকালো। আমি খাবার খাওয়ালে কি খাবার হজম হবে না? প্লেট হাতে নিয়ে আয়ানের আও করা লাগেনি। রীতির এ ব্যবহার দেখে এমনি হা হয়ে আছে। রীতি দিল খাবার ঢুকিয়ে মুখের ভিতর। গতকাল কত ভালো ছিলেন, আর আজ? কথা থামিয়ে গতকাল? গতকাল কি হয়েছিল? আপনি জানেন আপনি বাচ্চাদের মতো ব্যবহার করেছিলেন। আয়ান স্বস্তির নিঃশ্বাস নিল। তার মানে রাতে কিছু হয়নি। রীতির হাসি দেখে আয়ান মুগ্ধভাবে তাকিয়ে আছে। তারপর রীতি খাবারের চামচটা এগোতেই আয়ান ওটা রীতি হাত ধরে রীতির দিকে ফিরিয়ে। তুমিও কিছু খাওনি, এই নাও। রীতিও খেলো। আজ শুধু রীতি কথা বলছে আর আয়ান শুনছে। সব কথায় আয়ান আজ দুদিন তার ফোন ধরেনি কেন, তার জন্য নালিশ করছে। আর আয়ান, ও তো রীতির দিকে তাকিয়ে অন্য রাজ্যে হারিয়ে গেছে। আস্তে আস্তে রীতির কাছে আসে। রীতির সেদিকে খেয়াল নেই, সে কথা বলছে। আয়ানের দিকে তাকিয়ে দেখে আয়ান তার একদম সামনে। আর একটু কাছে আসলেই তাদের ঠোঁট দুটিতে কোনো দূরত্ব থাকবে না। রীতি পুরো বরফ হয়ে গেছে, নড়তেও পারছে না সে। আয়ানের দিকে শুধু তাকিয়ে আছে। সেও এক অদ্ভুত মায়ায় পড়ে গেছে। আয়ান আস্তে করে রীতির ঠোঁটের পাশে খাবার মুছে দিল আর সরে গেল। রীতির বোকার মতো সেভাবেই বসে আছে। তারপর 1 মিনিট পর লজ্জা পেয়ে উঠে গেল। কি ভাবছিল সে ভেবে নিজেই লজ্জায় লাল হয়ে গেল। আয়ান রীতির এভাবে যাওয়ার কিছুটা অবাক হলেও মাথা বেশি না খাটিয়ে সোফায় শুয়ে পড়ল। রীতি কিচেনে প্লেট রেখে রুমে এসে দেখে আয়ান সোফায় শুয়ে আছে। রীতি সোফার সামনে গিয়ে, আয়ান, বলো। মাথা হালকা তুলে, চলেন খাটে ঘুমান। না, তুমি ঘুমাও। আমরা দুজনেই ঘুমাতে পারবো খাটে, এত ছোট না, বেশ বড়ই আছে। আয়ান অবাক হয়ে রীতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আপনার হাতে ব্যথা পেয়েছেন, আপনি এখানে ঘুমালে আরো ব্যথা পাবেন। না, আমি এখানে ঠিক আছি, তুমি যাও, কিচ্ছু হবে না। না, আপনি খাটেই ঘুমাবেন। মানা করছি না, আমি এখানেই ঠিক আছি। রীতি আয়ানের বাম হাত ধরে এক প্রকার টানা হিচড়া করতে লাগলো। আয়ান এক পর্যায়ে রীতির হাত ঝটকায় সরিয়ে দিয়ে রাগে বলল, তুমি বোঝো না কেন? তোমার সাথে ঘুমালে তোমাকে জড়িয়ে
বুকের মাঝে রেখে ঘুমাতে ইচ্ছে করবে। ড্যামিট। অন্যদিকে মুখ করে আয়ান কি বলল তা বুঝতে পেরে নিজেকে শান্ত করে রীতির দিকে তাকিয়ে থমকে গেল। রীতির চোখ দিয়ে বন্যা বয়েই যাচ্ছে। আয়ানের নিজের উপর জিত উঠছে। সে কিভাবে আবার রীতিকে কষ্ট দিল তা ভেবে। আয়ান রীতির কাছে গিয়ে রীতির 2 গালে হাত রেখে পানি মুছে দিল। সরি, আসলে এর সামনে কিছু বলার আগে রীতি আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান একবার রীতিকে জড়িয়ে ধরতে গিয়েও ধরে না, গতকাল সকালের কথা মনে করে। রীতি, আমি কিন্তু কথা থামিয়ে আয়ান, বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে আয়ান একটু থমকে যায়। তাহলে ও আয়ানকে রাফি মনে করছে না? আপনার অসহ্য লাগবে না? আপনার ঘুমাতে কষ্ট হবে না? আপনার বিরক্ত বোধ হবে না? এক নিঃশ্বাসে বলল। আয়ান এক হাত রীতির কাঁধে আর অন্য হাত কোমরে রেখে জড়িয়ে ধরল। কি বলছো এসব? তুমি জানো, তুমি আমার বুকের মাঝে থাকলে আমার মনে হয় পৃথিবীর সব সুখ আমার বুকে এসে জড়িয়েছে। রীতি জড়িয়ে ধরে রেখেই ওর মাথা উঠে আয়ানের দিকে একবার অবাক হয়ে তাকালো, তারপর আবার আয়ানের বুকে লুকিয়ে গেল। জানেন, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর আমার স্বামীর বুকে ঘুমাবো, কিন্তু রাফির না এসব খুব অসহ্য লাগতো। আয়ানের রাফির কথা শুনে অনেকটা খারাপ লাগলো। আপনি কি আমার ইচ্ছে পূরণ করবেন? আপনার বুকে জায়গা দিবেন আমায়? জানেন, কাল রাতে আপনার বুকে কত বছর পর শান্তিতে ঘুমিয়েছি। গতকালের মতো প্রতিদিন ঘুমাতে দিবেন আমাকে? আয়ান তো খুশিতে এখন 7 আসমানে। রীতিকে আরো জোরে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। দুজনেই চোখ বন্ধ করে তাদের সুখ আর শান্তি উপভোগ করছে। সকালে আয়ানের ঘুম ভেঙে দেখে রীতি তার বুকে বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। আয়ান রীতির মাথায় আলতো করে এক চুমু দিতেই রীতি আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। যদি এটা স্বপ্ন হয়ে থাকে তাহলে এই স্বপ্নের ঘোরেই থাকতে চাই, কখনো উঠতে চাই না এই স্বপ্ন থেকে। আমার স্বপ্নপরীকে এভাবেই জড়িয়ে রাখতে চাই। ওর দিকে অপলকভাবে তাকিয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যে রীতির ঘুম থেকে উঠল। সে দেখলে আয়ান তার দিকে তাকিয়ে আছে আর সে আয়ানকে শক্ত করে জড়িয়ে রেখেছে। রীতি লজ্জায় লাল হয়ে গেল, সেখান থেকে চলে যায়। আয়ান রীতির লজ্জামাখা মুখ দেখে আবার প্রেমে পড়ে যায়। এভাবে কয়েকদিন চলে যায়। এভাবে প্রতিদিন আয়ান তাড়াতাড়ি উঠে তার স্বপ্নপরীকে অপলকভাবে দেখে আর রীতি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর আয়ান রীতির লজ্জামাখা লাল মুখটি দেখে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ে। কিছুদিন পর সকালে খাবারের টেবিলে রীতি আর নিধি সবাইকে খাবার সার্ভ করছিল। তখন মায়ের ফোন আসে। রীতি প্রথমে না ধরলেও মা এর বলাতে ধরল। ফোনে কথা শেষে কি বললো মাহি? মা, আসলে মাহিনের জন্মদিন 2 দিন পর, তাই বলল সবাইকে যেতে। আর কি বলো মা? বলল যে যেহেতু আরিয়ান আর নিশানের স্কুল বন্ধ, তাই কয়েকদিন সেখানে গিয়ে থাকতে। তাহলে যাও, বিয়ের পর এমনিও যাওনি, গিয়ে কদিন ঘুরে আসো। আয়ান তুইও যা। না মা, ও যাক, আমার এদিকে কাজ আছে কয়দিন। আমি জন্মদিনের দিন যাব। তাহলে আমরাও পরেই যাই। আমার জন্য তোমরা যাবা না কেন? আজব তো, আমার যাওয়ার সাথে তোমাদের সম্পর্ক কি? রীতি আয়নের এভাবে বলাই অনেকটা অবাক হয়। তোমরা আজকেই রওনা দাও। আরিয়ান আর নিশান ও খুব খুশি হবে। জি মা। কিন্তু রীতির যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আজকাল আয়নের অভ্যাস হয়ে গেছে তার। রীতি গেল তার বাবার বাড়িতে। সবাই তাকে দেখে খুব খুশি। সারাদিন জুড়ে বাবা মা আর মাহিনের সাথে গল্প করলো, কিন্তু চোখটা ফোনের দিকেই বেশি ছিল। কিন্তু সেখান থেকে মা, বাবা, ইশিকা, নিধি, আমান সবাই ফোন দিল। যার ফোনের অপেক্ষায় ছিল তার ফোনই আসলো না। রীতি রাতে নিজের রুমে এসে বিছানায় শোয়, কিন্তু যে রুমে সে জীবনের এত বছর কাটিয়েছে সে রুমটি আজ পরপর লাগছে।
রীতি বারবার এপাশ থেকে ওপাশ হচ্ছে। তার চেয়ে আয়ানের বুকে ঘুমানোর অভ্যাস, ঘুম আসবে কিভাবে? রীতি একবার ফোন হাতে নেয়, আবার থুয়ে দেয়। তারপর ভাবে আরিয়ানের সাথে কথা বলানোর বাহানায় কথা বলতে পারবে, তাই মাহিনের রুমে যায়। মাহি, নিশান আর আরিয়ান আজ সারা রাত মুভি দেখবে, তাই কেউ ঘুমায়নি, সাথে রাহাতও আছে। রীতি রুমে গিয়ে আরিয়ানকে বলে, বাবু, তুমি তো আজ আয়ানের সাথে কথা বলনি, ফোন লাগিয়ে দিই। না মা, বাবার সাথে তো কথা হয়েছে। কিভাবে? অবাক হয়ে। বাবা মামার ফোনে কল দিয়েছিল তখন। তুই কথা বলতে এত ইচ্ছা হলে বলে নে, আরিয়ান তো বলবো। আমার কেন ইচ্ছে হবে? আমি তো আরিয়ানের জন্য বলছিলাম। ও আচ্ছা, এমনিও আয়ান বলল ওর নাকি ঘুম ধরেছে, তাই এখন হয়তো ঘুমিয়ে গেছে। ও, রীতি রাগে গজগজ করতে করতে রুমে এসে বিছানায় ফোন ফেক্কা মারল। ইস, আর আমার সাথে কথা বলার ইচ্ছে নেই, আমি কেন বলবো? আর আমাকে মনে করবে না, আমি করব কেন? আমাকে ছাড়া ঘুমাবে আর আমি রাত জেগে তার কথা মনে করব নাকি? আসছে কিন্তু এখন তো ওর বুক ছাড়া ওকে জড়িয়ে না ধরলে ঘুমও আসে না। আচ্ছা, সারাদিনের কি একটি বারো আয়ান আমায় মনে করেনি? নিজে নিজেই বলছে, আর আয়ানের কথা ভেবেই মন খারাপ হয়ে গেল রীতির। সারাটি রাত ঘুমাতে পারেনি সে, শুধু বিছানার এপাশ ওপাশ করছে। সকালে উঠে ফ্রেশ হয়ে আসলো বাইরে, এসে দেখে মাহি আগে থেকেই নাস্তা বানাচ্ছে, তাই ওকে গিয়ে হেল্প করলো। কে রে, তোর চোখের নিচে কালো কেন? সারা রাত ঘুমাসনি? জিজুও তো নেই যে সারা রাত জাগবি, তাহলে ঘুমাসনি কেন? বলেই মিটিমিটি হাসছে। ওই শয়তানটার কথা আর নাম আমার সামনে নিবি না। রাগ দেখিয়ে। কেন গো? বলছি না, নিবি না মানে নিবি না। আরে বলবি তো কি হচ্ছে? জানিস, কালকে থেকে আসার পর একটি বারও আমার খবর নেয়নি। রাতে নাকি রাহাত ভাইয়াকে ফোন দিয়ে আরিয়ানের সাথে কথা বলেছে। কান্না করে দিল। আচ্ছা, তো এত কাহিনী? আমার জানুটা তাহলে শেষমেশ প্রেমে পড়লো। আই এম সো হ্যাপি ফর ইউ জানু। রীতি মাইকে ছাড়িয়ে পিছনে ফিরে। এরকম কিচ্ছু না, একবার ভালোবেসে কষ্ট পেয়েছি, আর না। বলেই চলে যেতে নাই, তখনই মায়ের রীতির সামনে এসে দাঁড়ায়। দেখ রীতি, সব মানুষ এক হয় না। পৃথিবীতে কিছু মানুষ যদি বিশ্বাস ভাঙে, তবে কিছু মানুষ সেই বিশ্বাস করে তোলে। আর আমি যতটুকু তোকে জানি, আয়ান জিজু তোর ভাঙা বিশ্বাস আর মন দুটোই জোড়া লাগিয়ে দিয়েছে। এখন এটা তোর ওপর, তুই কি তোর অতীত নিয়ে সে কষ্টে ভুগবি, না জিজুর সাথে নতুন ভবিষ্যৎ করবি? একসময় রাফির ওপর খুব জেদ উঠতো যে ও তোর লাইফ থেকে গিয়ে তোকে ভেঙে দিয়েছে, কিন্তু আজ তাকে ধন্যবাদ দিতে মন যাচ্ছে যে তার ছাড়ার কারণে তুই আয়ান জিজুকে পেলি। জিজু তোকে খুব ভালোবাসে রে। আর হ্যাঁ, তুই যে জিজুকে ভালোবেসে ফেলেছিস তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তোর থাকলে তুই নিজের মনের কাছে প্রশ্ন কর যে তোর মন কার, রাফি নাকি আয়ানের? এইবার নিজের ব্রেন না, মন দিয়ে ভাবিস, কারণ ভালোবাসা ব্রেন নয়, মন দিয়ে হয়। বলে মাহি নাস্তা নিয়ে সেখান থেকে চলে গেল। রীতি আরিয়ানকে নাস্তা খাইয়ে নিজের রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে আছে। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মাহির কথাগুলো ভাবছে। মাহি যা বলেছে তা ভুল বলেনি, কিন্তু সত্যি আমি আয়ানকে ভালোবেসে ফেলেছি। কিভাবে বুঝবো? আচ্ছা, চোখ দুটি বন্ধ করে দেখব, কিন্তু এটা তো ফিল্মি তারিকারা করে। আসলে কি কাজ করবে এটা? করেই দেখি না। রীতি চোখ বন্ধ করে ফেলল। হালকা হালকা বৃষ্টির পানি তার মুখে এসে পড়ছে। সাথে সাথে তার সে বৃষ্টির দিনে আয়ানের প্রথম কাছে আসাটা মনে পড়ে যায়। আয়ানের প্রথম স্পর্শ, আয়ানের ঠোঁটে আর ঠোঁট মিলিত হওয়া, আয়ানের কাছে জড়িয়ে থাকা। মনে পড়তেই চোখ খুলে লজ্জা পেয়ে গেল। তাহলে সত্যি আমি আয়ানকে ভালোবাসি,
না হলে এই বৃষ্টির মধ্যে রাফির সাথে হাজার স্মৃতির থাকা সত্ত্বেও আয়ানের সাথে সেই একটি স্মৃতি বা মনে পড়বে কেন? আয়নের সাথে প্রতিটি মুহূর্তে রীতির চোখের সামনে ভাসছে, আর রীতি নিজেই লজ্জা পেয়ে হেসে দিচ্ছে। রীতি ফোন নিল, আয়ানকে ফোন দিয়ে সব বলে দিবে। না, এখন না, কাল আসুক, কাল সারপ্রাইজ দিব। পরের দিন মাহিনের বার্থডে পার্টি। 12 বছরের হবে, তাই মোটামুটি বড় করেই করছে। পার্টিটা বাড়ির গার্ডেনেই হচ্ছে। রীতির শ্বশুর বাড়ি থেকে সবাই আসছে, কিন্তু আয়ানকে দেখা যাচ্ছে না। কিন্তু রীতির চোখ তো আয়ানকেই খুঁজছে। না পেয়ে লজ্জা নিয়ে মাকে জিজ্ঞাসা করতে হলো। মা, আয়ান আসেনি? হ্যাঁ, এসেছে তো। কয়েকটা মেয়ে জিজু জিজু করে ওকে নিয়ে গেল। ওই যে ওইদিকে। আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে। রীতি মা যেখানে বলল সেদিকে গিয়ে যা দেখলো তা দেখে তো আয়ানকে খুন করতে মন চাচ্ছে তার। চারদিকে মেয়েরা আর আয়ান মাঝখানে একা ছেলে। আরও সে বসে বসে হাসাহাসি করছে। দেখেই রীতির মাথায় রক্ত উঠে গেল। বেশিরভাগ মেয়েরা প্রতিবেশী আর মায়ের রিলেটিভ দেখে কিছু বলতেও পারছে না। রীতি গিয়ে আয়ানকে বলল, আয়ান, আপনি এখানে? আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি। আয়ান পাত্তা না দিয়ে মেয়েদের সাথেই কথা বলছে, তাদের প্রশংসা করছে, তাদের কত সুন্দর লাগছে। আর মেয়েরাও আয়ানের প্রশংসার পুল বেঁধে দেয়। রীতি অনেকবার ডাকলেও না শোনায় রীতি রাগে গজগজ করতে করতে চলে যায় সেখান থেকে। আয়ানের একটু খারাপ লাগায় সে পিছন থেকে রীতিকে ডাকতে নেয়। সে সময় রাহাত কোথা থেকে এসে আয়ানের মুখ চেপে ধরে। জিজু প্ল্যানে পানি ফেলার উপায় করতেছি নাকি? ও কষ্ট পাচ্ছে। মুখটা কালো করে। আরে ভাই, তাহলে তো বুঝবে যে কত ভালোবাসে তোমাকে। তাই বলে তো এত প্ল্যান ওকে এখানে আনানো, তোমার ফোন না দেওয়া, ওর কথা না বলা, আজ ওকে জেলাস করানো, সবগুলো কি পানিতে ঢালবো নাকি? এতদিন তুমি যে কষ্ট পাইছো আর আমাকে দিয়ে যে কষ্ট করাইছো, দুইটারই ফল আজকে পাবা। তুমি কি কষ্ট করলা? রাতকে উদ্দেশ্য করে। ইনি 2 মিনিট পর পর যে আমাকে কল দিয়ে রীতির কথা জিজ্ঞেস করতো, ফোনে ভিডিও অন করে ইনাকে রীতিকে দেখানো। ইনি যদি রীতির সাথে কথা না বলে তা নিয়ে সারাদিন ওনাকে বোঝানো। কি তোমার কষ্ট মনে হয় না? এরকম আরও কয়েকদিন চললে তো আমার পাবনায় ভর্তি হতে হবে। আয়ান তখন রীতির কাছে না গেলেও বারবার চোখ রীতিকে খুঁজছে। না পেয়ে খুব ভয় পাচ্ছে ওর। রাহাত 1 ঘন্টা পর আয়ানের অবস্থা দেখে যেতে দেয়। আয়ান পাগলের মতো রীতিকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। শেষমেশ রীতির রুমে গিয়ে পেল। রীতি অন্য দিক ফিরে চুল আঁচড়াচ্ছিল। উফ, শেষমেশ তোমায় পেলাম। খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছে। রীতি আয়ানের দিকে ফিরতে আয়ান রীতিকে দেখে নিজেকে সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই দেয়াল ধরে ফেলে। রীতি আয়ানকে এভাবে ডেকে মুখে হাত দিয়ে হাসছে। আয়ানের এই অবস্থা কেন তাই তো? সে যে আজ এক পরীকে দেখছে। রীতি লাল সিঁদুর কালারের শাড়ি পরেছে, এর মধ্যে হালকা আই মেকআপে গাঢ় কাজল, লাল সিঁদুর কালারের লিপস্টিক, হালকা মেকআপ, 2 হাত ভরা চুড়ি, পায়ে নুপুর, কানের দুল। আজ অপসরীয়, ওকে দেখলেও লজ্জা পাবে। আয়ান কিভাবে ঠিক থাকে ওকে দেখলে? আয়ান হাঁ করে তাকিয়ে আছে, চোখে পলকও পড়ছে না তার। আজ প্রথম আয়ান রীতিকে সাজুগুজু দেখেছে। বিয়ের দিনও রীতি সাজেনি দেখে চোখ সরাতে পারছে না আয়ান। আয়ানের ঘোর ভাঙে রীতির নুপুরের আওয়াজে। রীতি আয়ানের পাশ কাটিয়ে দরজার দিকে যেতে নিলে আয়ান রীতির হাত ধরে ফেলে আর রীতিকে হালকা টান দিয়ে আয়ানের সামনে নিয়ে আসে। কই যাচ্ছ? পার্টিতে। আর কই? ওখানে সব ছেলেদের হার্ট অ্যাটাক দিবা নাকি? তো আপনার জ্বলছে কেন শুনি? হুম হুম, যান না যান, ওই মেয়েদের কাছে যান। আমায় দেখে ছেলেরা হার্ট অ্যাটাক খেলে আপনার কি তাতে? হাত ছাড়িয়ে। ও হ্যাঁ, তখন কি যেন বলছিলে?
কখন? বুঝেও না বোঝার ভান করে। ওই যে যখন আমার শালিদের সাথে কথা বলছিলাম। ও তখন? তখন তো কিছু বলার ছিল। আর তা কি? রীতি একটি উঁচু হয়ে আয়ানের কানের কাছে গিয়ে আস্তে করে বলে। আই লাভ ইউ। আয়ান অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রীতি আয়ানের কানে কথাটি বলার পর হালকা করে এক ফু দিল, আর আয়ান পুরা বরফ হয়ে গেল। রীতি মুচকি একটা হাসি দিয়ে কান থেকে নিচে নেমে গলায় শার্টের কলারের একটি উপরে চুমু দিল। সাথে সাথে আয়ান কেঁপে উঠল। রীতি আয়ানের থেকে একটু দূরে সরে আসলে আয়ান গলায় যেখানে চুমু দিয়েছিল সেখানে হাত দিয়ে রীতির দিকে অবাকভাবে তাকিয়ে থাকে। এটা তখন বলতাম, এখন না। মুখ ভেংসি মেরে দরজার কাছে গিয়ে দরজা খুলতে নেয়, তখনই আয়ান পিছন থেকে এসে দরজা লক করে দেয়। কোথাও যেতে দিচ্ছি না। রীতি আয়ানের নিঃশ্বাস অনুভব করছে, কারণ রীতির ঠিক একদম পিছনেই আয়ান। কেন? যা করেছো তার শাস্তি পেতে হবে, তাই। বলা মাত্রই রীতির চুলে মুখ গুজে ফেলল। রীতি চুলের ঘ্রাণ নিতে বড় নিঃশ্বাস নিচ্ছে, আর নিঃশ্বাস ছাড়াটা রীতির কাঁধে গিয়ে লাগছে। রীতি যেন ঘুরে চলে যাচ্ছে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আয়ার মুখটা একটু উঠিয়ে রীতির সব চুল এক সাইডে সরিয়ে দিয়ে ঘাড়ে একটু চুমু খায়। রীতির শরীরে যেন বিদ্যুৎ দৌড়াচ্ছে। রীতি সাথে সাথে পিছনে ফিরে আয়ানকে জড়িয়ে ধরে পিঠের শার্ট আঁকড়ে ধরে। আয়ান রীতিকে আরও নিজের সাথে মিশিয়ে তার গলায় ও ঘাড়ে একটার পর একটা চুমু খেতে থাকে। তারপর রীতিকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দেয়। রীতিকে শুয়ে রীতির পায়ে কাছে গিয়ে নুপুর খুলে পায়ে একটু চুমু দেয়। তারপর আস্তে আস্তে উপরে উঠে শাড়ির আঁচল সরিয়ে পেটে আরেকটি চুমু দেয়। রীতি সাথে বিছানার চাদরটি আঁকড়ে ধরে। আয়ান রীতির উপরে উঠে গলায় কয়েকটি চুমু দিতেই রীতি চাদরটি আরও জোরে আঁকড়ে ধরে। আয়ান রীতির হাতটি চাদর থেকে ছাড়িয়ে নিজের মুঠোয় নেয়, আর রীতির কপালে একটি চুমু দিতেই চোখ বন্ধ করে ফেলে, আর রীতির কাপা ঠোঁটটি নিজের অধীনে করে ফেলে। রীতির ঠোঁটের স্বাদে নিজেকে বিলীন করে ফেলে। দুজনে সারা রাত ভালোবাসার সাগরে ভাসতে থাকে। সকালে আগের মতোই রীতি আয়ানের বুকে জড়িয়ে ঘুমোচ্ছে। আয়ান আজও তাড়াতাড়ি উঠে তার ময়ূরীকে ঘুমে জড়ানো মায়াবী চেহারা উপভোগ করছে। হঠাৎ আরও কাছে গিয়ে মাথায় একটি ভালোবাসার পরশ এঁকে দিল। রীতির হালকা হালকা করে ঘুম ভেঙে যায়। সে আস্তে আস্তে চোখ খুলে দেখে আয়ান রীতির দিকে তাকিয়ে আছে। আয়ান রীতিকে দেখে একটি চোখ টিপ মারল। রীতি একটি লজ্জামাখা হাসি দিয়ে আয়ানের বুকে লুকিয়ে গেল, আর আয়ানও তার স্বপ্ন পরীকে তার বুকের মধ্যে লুকিয়ে ফেলে। যাবে না বাইরে? বুকে জড়িয়ে থাকা অবস্থাতেই না। আরো শক্ত করে জড়িয়ে। সবাই হয়তো চিন্তা করছে কাল রাতেও পার্টিতে ছিলাম না। ডোন্ট ওয়ারি জান, রাহাত ভাইয়া, মাহি ভাবি সব সামলিয়ে নেবে। মানে? আয়ানের বুক থেকে মাথা উঠিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো। আয়ান একটু হেসে রীতিকে তাদের প্ল্যান সব খুলে বলল। শয়তান, ফাজিল, ইডিয়েট, স্টুপিড, কেউ এরকম করে নাকি? হ্যাঁ। আয়ানের বুকে কিল ঘুষি মারতে মারতে রীতি যে বুকে ঘুষি মারছিল তখন আয়ান হাত ধরে ফেলে আর কোমর ধরে কাছে টেনে নিয়ে আসে। প্ল্যান না করলে কি ভালোবাসা বুঝতে নাকি? বলে রীতির কাঁধে একটি চুমু দেয়, আর রীতি শিহরিত হয়ে ওঠে। আয়ান রীতির পুরো পিঠে হাত বুলাতে থাকে। রীতির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। রীতিও আয়ানের চুলে হাত বুলাতে থাকে। তারপর আর বলা যাবে না। রুম থেকে বের হয়ে দেখে মা, বাবা আর রাহাত চা খাচ্ছে, আর বাচ্চারা পাশেই খেলছে। আরে আয়ন বাবা, তুমি এত সকালে উঠলা? ঘুম ঠিক মতো হয়েছে তো? জি বাবা। কাল রাতে কোথায় ছিলে? পেলাম না যে। আয়ান রীতির দিকে তাকালো, আবার রাহাতের দিকে তাকালো। রাহাত মুখ চেপে হাসছে। হ্যাঁ ফুপি, তুমিও তো ছিলে না। জানো, আমি তোমাকে ছাড়া কেক কাটতে চাইনি, বাবা জোর করেই কাটিয়েছে।
রীতি লজ্জা পেয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কি বলবে বুঝছে না। নাস্তা রেডি, সবাই এখানে এসো। রীতি একটা স্বস্তির নিঃশ্বাস নিল। সবাই নাস্তার টেবিলে গেল। সবাই নাস্তা শেষে চলে গেল। শুধু রাহাত, মাহি, রীতি আর আয়ান থাকলো। রীতি গিয়ে মাহিকে জড়িয়ে ধরলো। ইউ আর মাই লাইফ সেফ জানো উম্মা। গালে একটা কিস দিয়ে। মাহি ভাবি, আপনি দেখি আমার সতীন হয়ে গেলেন। আমি চাইলেও পাই না, আর আপনি এমনি এমনি পাইতেছেন, এটা ঠিক না। আমি অত বছর সহ্য করেছি, আপনি তো মাত্র নতুন। ওদের কথা শুনে রীতি আর মাই হাসতাছে। কারো ইচ্ছে না থাকলেও আরিয়ান আর নিশানের স্কুল খোলা, তাই তাদের বিকালে চলে আসতে হলো। আস্তে আস্তে 3 মাস চলে গেল। এই 3 মাসে আয়ান আর রীতির ভালোবাসা একটুও কমেনি, বরং কয়েক গুণ বেড়ে গেছে। আজ ইশিকার হলুদ, সবাই হলুদের কাজে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে ফাংশন শুরু হবে। ইশিকা আর নিধি পার্লারে গেলেও রীতির কাজের জন্য যাওয়া হয়নি, তাই রীতি নিজের রুমে রেডি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল পড়ছিল, তখনই আয়ান এসে পিছন থেকে রীতিকে জড়িয়ে ধরে। রীতি আয়নার দিক তাকিয়ে আয়ানের সাথে কথা বলে। আরে কি করছো? রোম্যান্স করছি। আচ্ছা আচ্ছা, আপনার বোনের যে আজ হলুদ তা খেয়াল আছে? কই ছিলেন এতক্ষণ শুনি? হুম হুম। এখন আমার বউ সবার খেয়াল রাখতে গিয়ে নিজেই কিছু করে না, তাহলে তো তার খেয়াল আমারই করতে হবে। মানে? মানে ঘরে বিয়ে, সবাই এত সেজে গুজে আসছে, আর তুমি এটা কি পরছো? রীতিকে ঘুরে এটাতে সমস্যা কি? নিজের দিকে তাকিয়ে। সমস্যা আছে, আমার বউকে সবার থেকে সুন্দর লাগতে হবে। হাতে একটি বক্স দিয়ে। এত বড় বক্স, এখানে কি আছে? এখানে কি আছে? খুলে দেখেন ম্যাডাম। রীতি বক্সটি খুলে হা হয়ে যায়। বক্সে একটি মিষ্টি পিঙ্কের মধ্যে গোল্ডেন বর্ডারের একটি লেহেঙ্গা, একজোড়া হিল গোল্ডেন কালারের, স্যান্ডেল, আর একটি বক্সে ড্রেসের সাথে ম্যাচিং করে অনেকগুলো জুয়েলারি আর অনেকগুলো মেকআপের জিনিস। রীতি অবাক হয়ে এসব কিছু বলতে যাবে, মুখ তুলে দেখে আয়ান নেই সামনে। আয়ান পিছন থেকে এসে চুলে কিছু মিষ্টি কালারের গোলাপ লাগিয়ে রীতির ঘাড়ে একটি চুমু দেয় আর আবার জড়িয়ে ধরে। আজকে এটা পরে আসবা। আচ্ছা, ওই দিন মাহিনের জন্মদিনে আমাকে সেজে বের হতে দেননি ছেলেরা দেখবে বলে, আজ আপনার জ্বলবে না? জি না, জ্বলবে না, কারণ আজ তাদের জ্বালাবো। মানে? আয়ানের দিকে ঘুরে। মানে মিসার্স ওয়াইফ, কমরটা টান দিয়ে কাছে এনে আজ সবাইকে দেখাবো যে আমার এত সুন্দর বউ আছে, আর সবাইকে জ্বলাবো। তোমার কথা আমার মাথার ওপর দিক দিয়ে গেছে। আরে তোমার এত মাথা খাটানো লাগবে না গো জান, তুমি শুধু রেডি হয়ে আসো। রীতি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আয়ান রীতির কপালে একটি চুমু দিয়ে হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। ছেলে পক্ষ থেকে সবাই এসে পড়েছে। সবাই আয়ানকে জিজ্ঞাসা করছে রীতি কোথায়। আয়ান সবাইকে উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে। আয়ান মাহি আর রাহাতের সাথে কথা বলছিল, তখন পুরাই হাঁ, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আসলে শুধু আয়ান না, সেখানের সবাই হাঁ হয়েই তাকিয়েছিল। আজ কত বছর পর রীতিকে সাজা দেখলো, আর রীতিকে প্রথম এত সুন্দর লাগছে। রীতিকে চেয়ে অপসরিরাও হার মানতে বাধ্য, কেউ চোখ ফিরাতে পারছে না। রীতি সে লেহেঙ্গার সাথে সাইড পাফ করে খোপা করে খোপায় আয়নের দেওয়া ফুলগুলো লাগিয়েছে। হালকা মেকআপের সাথে মিষ্টি গোলাপি আই মেকআপ, গোলাপি গালগুলো আর মিষ্টি গোলাপি লিপস্টিক। এক কথায় অসাধারণ লাগছে আজ রীতিকে। সবাই ওর দিকে না তাকিয়ে যাবে কই, কিন্তু যার দিকে তাকিয়ে আছে তারই খেয়াল নেই। লেহেঙ্গার নিচ
স্যান্ডেলের সাথে বেজে যাওয়ায় তা ঠিক করতে সে ব্যস্ত, তাই আশেপাশে তার কোনো খেয়ালই নেই। আয়ান তা দেখে রীতির সামনে গিয়ে একটু হাঁটু গেড়ে বসে যায়। রীতি অবাক হয়ে উঠতে বলে, কিন্তু কে শোনে কার কথা? আয়ান রীতির লেহেঙ্গার বেজে থাকা অংশ ঠিক করে দেয় আর উঠে দাঁড়ায়। কি করছিলে? মানুষ কি বলবে? বউ আমার, আমার যা ইচ্ছা করব, মানুষ যা বলার বলবে, আমার কি? পাগল একটা। হুম, আমার ময়ূরীর জন্য পাগল। আর আজ দেখে আরও বেশি পাগল হয়ে যাচ্ছি। ভাবছি আমরা আবার বিয়ে করলে মন্দ হয় না। রীতি লজ্জামাখা একটি হাসি দিল। তখনই রাহাত একটি ছবি তুলে নিল। ফ্ল্যাশে দুজনের খেয়াল আসে যে সবাই তাদের দিকে তাকানো। রীতি লজ্জা পেয়ে সেখান থেকে মায়ের কাছে চলে যায়। এদিকে রাফি এগুলো দেখে রেগে লাল হয়ে যায়। প্রথমে যখন ইতি আসে তখন সবার মতো রাফিও রীতির থেকে চোখ সরাতে পারে না, কিন্তু যখন দেখে আয়ান রীতির কাছে গিয়ে ও লেহেঙ্গা ঠিক করে দেয় আর এত কাছাকাছি এসে কথা বলে, তখন রাফির চোখ মুখ লাল হয়ে যায়। হলুদের অনুষ্ঠানে সবাই এক এক করে নাচছে, কিন্তু আয়ানের তার দিকে কোনো খেয়ালই নেই। সে শুধু তার ময়ূরীকে দেখে মন ভরছে। সবাই এ নিয়ে আয়ানের সাথে অনেক মজাও করছে। রীতিও কিছুক্ষণ পরপর লুকিয়ে লুকিয়ে আয়ানের দিকে তাকাচ্ছে, আর চোখাচোখি হলে আয়ান রীতির দিকে তাকিয়ে চোখ টিপ মারছে, না হলে বিভিন্ন ইশারা দিচ্ছে, আর রীতি হাসি দিয়ে যাচ্ছে। আয়ান রীতির থেকে চোখ সরানোর পর দেখে অনেক ছেলেই রীতির দিকে তাকিয়ে আছে। আয়ানের তো মাথা গরম হয়ে যায়। তখন আয়ান ডিজে এর কাছে গিয়ে একটি গানের নাম বলে গানটি ছাড়তে। ডিজে কথা অনুযায়ী গানটি ছাড়ে। দুপাট্টা তেরানো রাংদা হাইনি মেরা দিল মাংদা। শুনে নিয়েন কিন্তু। আয়ান রীতিকে টেনে হলের মাঝখানে এনে ডান্স শুরু করলো। রীতি প্রথমে লজ্জা পেয়ে যেতে চাইলেও আয়ান যেতে দেয়নি। তারপর রীতিও আয়ানের সাথে ডান্স করলো। ওদেরকে যেমন একে অপরকে সাথে মানাচ্ছিল, তেমনই ডান্সের তালও পারফেক্ট ছিল। সবাই হাততালি দিল আর বলল দুইজনের ডান্স বেস্ট ছিল। এদিক দিয়ে রাফি ওদের দেখে রাগ কন্ট্রোল করতে না পেরে সেখান থেকে চলে গেল। এ ব্যাপারটি কারো চোখে না বাজলেও আয়েশার চোখে ঠিকই বাজলো। রাফি যে রীতির দিকে তাকাইছিল তাও আয়েশার চোখে এড়ায়নি, কিন্তু আয়েশা সবার সামনে রাফিকে কিছু না বললেও রীতির সাথে কিছু একটা করার প্ল্যান ঠিকই করে। অন্যদিকে আয়ান আর রীতি ডান্স শেষে আসলে রীতির সামনে একজন এসে দাঁড়ায়। সে যে তার চিরন্তন চেনা এক মানুষ। রীতি মা বলেই তাকে জড়িয়ে ধরে। আয়ান বুঝে যায় যে তিনি রাফির মা। রীতি প্রায় আয়ানের সাথে তাকে নিয়ে কথা বলতো। রাফির মাও রীতিকে জড়িয়ে কান্না করে দিল। তারপর রীতি তাকে ছেড়ে কেমন আছো মা? কান্না করতে করতে, ভালো মা, তুই কেমন আছিস? আমাকে ভুলে গেছিস? যে ভুল আমার ছেলে করেছে তার শাস্তি আমাকেও দিচ্ছিস? না মা, কি বলছো? তোমাকে আমি ভুলতে পারি? তুমি কখনোই আমাকে আপন মার থেকে কম আদর করনি। আর দেখো, সবার একটি বা দুটি মা থাকে, কিন্তু আমার তিনটে মা। মুখ ভরা হাসি নিয়ে, হ্যাঁ রে মা, জানিস তোকে খুব মিস করি। একটা মেয়ের কত শখ ছিল, আগে পূরণ হয়নি। তারপর তোকে পেয়ে ভাবলাম আমার শখ আল্লাহও পূরণ করেছে। কিন্তু যাই হোক, তুই এখন খুশি তো? হ্যাঁ মা, আমি খুব খুশিতে আছি। আর তুমি ওর স্বামী, তাই না? আয়ানকে উদ্দেশ্য করে একটি হাসি দিয়ে, জি। আর হ্যাঁ, কে বলছে আপনি আপনার মেয়েকে হারিয়েছেন? রীতি সবসময় আপনার মেয়ে হয়ে থাকবে। আপনি যখন চান তখন দেখা করবেন ওর সাথে। আর আমি আপনার জামাইবাবু। হা। যাক, এক সময় নিজেকে অপরাধী মনে হতো যে আমি তোর জন্য কিছু করতে পারলাম না। তুই যে ভেঙে গেছিস, তোর জীবন এলোমেলো হওয়ার আরেকটি কারণ আমি। কারণ 4 বছর আগে তোর জন্য কিছুই করতে পারিনি, কিন্তু আজ সব অপরাধ বোধ শেষ হয়ে গেল। আসার পর দেখলাম তোর বর তোকে কত ভালোবাসে, কারো কথায় কান না দিয়ে তোকে সাপোর্ট করে। তখন লেহেঙ্গা ঠিক করা
তোর দিকে তাকিয়ে থাকা, তোদের নাচ, সব মিলিয়ে তোদের জুটি পারফেক্ট। বাবা, আমার মেয়ের খেয়াল রাখবা তো? আয়ানকে উদ্দেশ্য করে নিজের জীবনের খেয়াল না রাখলে বাঁচব কি করে? চিন্তা করবেন না আন্টি, সারা জীবন আপনার মেয়েকে আগলে রাখবো, নিজের জীবনের থেকেও বেশি। ওকে ভালোবাসবো। রাফির মায়ের হাত ধরে তার দিকে তাকিয়ে রাফির মা আয়ানের হাতে রীতির হাত দিয়ে দুইজনকে জড়িয়ে ধরল। রাফি এতক্ষণ এসব একটি দূর থেকে দেখছিল। পিলারের পাশে দাঁড়িয়ে এসব দেখে তার এতই রাগ করছিল যে তার কাটার সাথে হাত লেগে যে তার রক্ত পড়ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। তারপর রাফির মা তাদের ছেড়ে চলে গেল, আর রীতি আর আয়ান তাদের পরিবারের কাছে গিয়ে গল্পে জুড়ে গেল। এর পরের দিন ছেলেপক্ষ থেকে হলুদ হলো, কিন্তু রীতির একটু অসুস্থ হওয়ার কারণে সে হলুদে যেতে পারেনি, যদিও যাওয়ার খুব ইচ্ছা ছিল আর বলছিল, তারপরও কেউ ওকে অসুস্থ অবস্থায় নেওয়ার জন্য রাজি হয়নি। আর আয়ান রীতিকে অসুস্থ একা রেখে কীভাবে যায়, তাই আয়ানও যায়নি। অনেক বলা সত্ত্বেও রীতি ডক্টরের কাছে যেতে রাজি হয়নি। এতটুকু অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যাওয়া ওর রীতির অসহ্য লাগছিল, তাই আয়ান চেয়েও নিতে পারেনি। সারাক্ষণ রীতির সেবা করলো। রীতির ভালো না লাগায় ওকে ছাদে নিয়ে গেল আর ইশিকাকেও ডাকলো। আয়ান, রীতি আর আয়ান বসে ছাদে গল্প করছিল। ইশিকার পরের দিন বিয়ে হওয়ায় ও তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে, আর রীতি আয়ানের বুকে মাথা রেখে দোলনায় ঝোলে। কথা বলতে বলতে কখন চোখ লেগে আসে নিজেও জানে না। আয়ান রীতির কপালে একটি চুমু দিয়ে ওকে কোলে করে নিচে নিয়ে যায়। পরের দিন বিয়ের কাজে লেগে যায়। বিয়ের দিন সব কিছু প্রায় ভালোই মতোই সম্পন্ন হয়, কিন্তু অনেক মহিলাই আয়ানকে রীতির পিছনে ঘুরতে দেখে আর তার খেয়াল রাখতে দেখে বাজে কথা বলে। অবশ্য তার কারণটা আয়েশাই। প্রায় সব মহিলারা যখন একসাথে, তখন রীতির ব্যাপারে খুব খারাপ কথা বলে, বিশেষ করে আয়েশা। আরিয়ান তাদের কথা শুনে নাই, তাই বলে, এই ডাইনি আন্টিরা আমার আম্মু ব্যাপারে খারাপ কিছু বলবেন না। মা না, বলো সৎ মা। এই ছেলে, ভাষা শিখুনি, বেয়াদ্দপ। আমার মার ব্যাপারে কিছু বললে আমি সহ্য করবো নাকি? আর আমাকে বলছি দেখে বেয়াদব বলছেন? আর আপনারা যে আমার মাকে নিয়ে কথা বলছেন, আপনাদের কি বলবেন? আয়েশা ঠাস করে আরিয়ানকে একটি থাপ্পড় দিল। অনেকটা জোরে দেওয়ায় আরিয়ান জোরে কান্না করে দেয়। আরিয়ানের কান্না শুনে সবাই এসে সেখানে উপস্থিত হলো। ইশিকাও নিল স্টেজ থেকে সেখানে গেল। আয়ান আর রীতি আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করছে যে ও কাঁদছে কেন। রীতি আরিয়ানের গাল থেকে হাত সরিয়ে দেখে ওর গালে থাপ্পড়ের দাগ বসে আছে। বাবু, এরকম কে করেছে? থাপ্পড় দিয়েছে কে তোমায়? বলো আমায়। আম্মু জান, এই আন্টিরা তোমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল, আমি মানা করছি, তারপরে এই ডাইনি আন্টিটা আমায় থাপ্পড় মেরেছে। কান্না করতে করতে এসবের মানেটা কি? কয়েকটি মানুষের কথা। নাটক করা লাগবে না, মনে হয় আপন নিজের গর্ভের ছেলে যে এরকম নাটক করছো। আরে কিরকম মেয়েকে বলছেন? প্রথম বিয়ে ভাঙার পরে আবার বিয়ে করলো, এখন আবার অন্য স্বামীর পিছন পিছন ঘোরাচ্ছে। হ্যাঁ, আমরা তো এক স্বামীকে পিছনে ঘোরাতে পারলাম না, আর তুমি দ্বিতীয় বিয়ে হয়েও ঘোরাও? বাবা, আসলেও কি চরিত্রহীনা কাজ করেছে যে স্বামী তাকে ছেড়ে গেল? এর উপরে মা হতে পারবে না। আল্লাহ কোন পাপের ফলই দিয়েছে। হ্যাঁ, না হলে বিয়ে ভাঙার পর এভাবে সেজে আসে মানুষ যে অন্য পুরুষরা তাকায় থাকবে। আসলে এরকম মেয়েরাই সমাজের নাম খারাপ করে। এসব শুনে দুই পরিবারের সবার মাথা খারাপ হয়ে গেল। নিধি আর মাহিদও মহিলাদের থাপ্পড় দিতে এগোচ্ছিল, কিন্তু বিয়ে বাড়ি দেখে আমান থামাই দেয়। আর আজ আয়ানই না, রাফিও তাদের চুপ করাতে আগায় আর কিছু বলতে চায়, কিন্তু আজ যে বলা সেই তাদের চুপ করালো। আচ্ছা, তাই নাকি? তাহলে আপনাদের হিসেবে যাদের বিয়ে একবার ভাঙে তাদের একঘর হয়ে থাকা উচিত, তাই তো? আর আমার মনে হয়
আপনাদের এ যুগে না জন্মে আদি যুগে জন্ম নিলে ভালো হতো। আর বিয়ে ভাঙলে সবসময় মেয়েদেরকেই কেন দোষ থাকবে? আর দোষ জারি থাকুক না কেন, মেয়েরাই কেন সইবে? এই আমাদের সমাজে আধুনিকতা, বাহ বাহ। রেপ হলে মেয়েদের দোষ, তারা এসব ড্রেস পরে দেখে রেপ হয়। কই, বোরখা পরলেও যে ছেলেদের নজর এড়োয় না কেন শুনি? সংসারে অশান্তি হলে মেয়েদের দোষ, সে সংসার সামলায়নি। কেন সামলায়নি? তার বিয়ে ভাঙলেও মেয়েদেরই দোষ। বিয়ে কেন ভাঙলো তা কেউ জানতে চাইবে না, কারণ মেয়ের দোষ বের করতে তারা বাধা পড়ে যাবে, তাই না? আর আপনারাও তো মহিলা, একজন নারী হয়ে অন্য নারীর ব্যাপারে এসব বলতে কি একটু দ্বিধা করে না আপনাদের? যদি ভবিষ্যতে আপনাদের সাথে এরকম হয় তখন? অভিশাপ দিচ্ছি না, কিন্তু কারোর কষ্টের সময় তাকে আরও কষ্ট দেওয়া বন্ধ করুন, কারণ মনের কষ্ট মুখের অভিশাপ থেকেও যে বেশি ক্ষতিকর। আর বাচ্চা না হওয়া যদি পাপের ফল হয়, তাহলে কত অপরাধীরা গর্ভবতী কিভাবে হয়? আর শুধু গর্ভে ধারণ করলেই কি মা হয়? মা হওয়ার জন্য মমতা লাগে। আমার ছেলের জন্য যথেষ্ট মমতা আছে। আর যদি আজ আমার নিজের বাচ্চাও হতো, তবে আরিয়ানই আমার প্রথম সন্তান হতো। আর কে বলল সৎমা ভালোবাসতে জানে না? হয়তো অনেকেই আসলে ভালোবাসে না, কিন্তু যারা তাদের ভালোবাসা আপনাদের মহিলাদের কথা শুনে তারাও তাদের ভালোবাসা ভুলে যায়। সন্তানকে ভালোবাসতে মন লাগে আর মমতা লাগে। আর কি বললেন আমি সেজেগুজে অন্য পুরুষদের দেখাচ্ছি, তাই না? আমি সেজেছি আমার জন্য আর আমার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। তারা তাকালে তাদের চোখ বন্ধ করুন। আমি তাদের জন্য কেন নিজেকে পাল্টাবো, যেখানে আমি কিছু খারাপ করিনি? আর আপনি যে আমাকে বলছেন আপনি কি সাজেননি? সাজেননি আপনি? আর আপনাদের কি বলছি, আমিও তো আগে আপনাদের মতো ভাবতাম যে আমার বিয়ে ভেঙে গেছে, তাই আমার হয়তো আর হাসি খুশি থাকার কোনো অধিকার নেই, কাউকে আবার ভালোবাসার অধিকার নেই, আবার আগের মতো কারোর সাথে মিশার অধিকার নেই। কিন্তু না, আমার অধিকার আছে, কারণ আমার জীবন এখনও অনেকটা বাকি আছে। আর কত মানুষ আছে যারা আমাকে এখনও ভালোবাসে। আর যদি আমি আসলেও কোনো পাপ করে থাকি, তাহলে আল্লাহ কখনো আমাকে আজ এত সুখ দিত না। জানেন, আজ আমি আমার প্রাক্তন স্বামীকে মন থেকে ধন্যবাদ দিতে চাই, কারণ সে যদি আমায় সেদিন না ছাড়তো, তবে আজ এত সুখ আমার ভাগ্যে জুটতো না। কয়েকটি বছরের কষ্টের বিনিময়ে যে আল্লাহ এত বছরের সুখ লিখে রেখেছে তা আমার জানা ছিল না। সেদিন ডিভোর্সের পর ভেবেছিলাম হয়তো আমার জীবন এখানেই শেষ, কিন্তু ভুলে গিয়েছিলাম খারাপ কিছু হলেই যে জীবন শেষ হবে তা নয়, হয়তো আরও ভালো কিছু আমার জন্য অপেক্ষায় আছে। আর জানেন, রাফির সাথে বিয়ে হয়ে একটা জিনিস ভালো হয়েছে, আমি একটি মা পেয়েছি। রাফির মার দিকে তাকিয়ে, আর পাপের ফল যদি হয় তাহলে আমার নিজেকে এত সুখী মনে হয় কেন? আল্লাহ আমায় একটি বা দুটি নয়, তিনটে মা দিয়েছে। নিজের মা আর শাশুড়ি মা দিকে তাকিয়ে, দুটি বাবা দিল, একজন অন্যজন থেকে বেশি আদর করে। নিজের বাবা আর শ্বশুর বাবার দিকে তাকিয়ে, একটি ভাই বিয়ের আগে আর অন্য ভাই পরে সব সময় রক্ষা করে। আমান আর রাহাতের দিকে তাকিয়ে, একটি বড় বোনের মতো ভাবি, সে সব সময় এত কেয়ার করে। নিধির দিকে তাকিয়ে, আর একটি ছোট্ট বোন যে সব সময় মন ভালো করার দায়িত্ব নেয়। ইশিকার দিকে তাকিয়ে, আর একটি না, তিনটি ছেলে আছে আমার, যারা সব সময় আমার মন জুড়েই থাকে। আরিয়ান, নিশান আর মাহিনের দিকে তাকিয়ে। আর এরকম সারা জীবনের সাথী আমার ভাবি, বান্ধবী যাই বলি, সে সব দুঃখে কষ্টে আমার সাথেই ছিল। জীবনের প্রতিটা ধাপে কখনো আমার হাত ছাড়েনি আমার জানু। মাহির দিকে তাকিয়ে, আর সবচেয়ে বেশি যে আমাকে তার জীবন থেকেও বেশি আগলে রেখেছে, যে আমার আবার নিজের জীবন ফিরিয়ে দিয়েছে, আমায় আবার বিশ্বাস করা, ভালোবাসা শিখিয়েছে, যার জন্য আজ এত সুখ পেয়েছি আমি।
আমার জীবনের প্রতিটা কষ্টের দাম সে আমার ভালোবাসা দিয়ে মুছে দিয়েছে। এক কথায় সে আবার আমার জীবন দিয়েছে। সে আমার স্বামী। আয়ানের দিকে তাকিয়ে রীতি সবার দিকে তাকিয়ে বলার পর সবাই একটি মুচকি হাসি দেয়। তাদের ভয় খারাপ লাগাটা নিমিষেই দূর হয়ে যায়। শুনুন, আমি বলছি না যে শুধু মেয়েদের ওপরই এসব হয়, ছেলেদেরও অনেক কিছু সহ্য করা লাগে। কিন্তু যা সত্যি, আমরা যতই সমানতার কথা বলি, আমাদের সমাজে কিছু লোক আজও সব দোষ মেয়েদেরই দেয়। কিন্তু এছাড়া এরকম লোক আছে যারা সত্যি যাচাই করে কথা বলে, কারোর জীবন দখল দেয় না, সমাজে উন্নতি করার চেষ্টা করে। তাদের মধ্যে একজন হন। সবাই মাথা নিচু করে আছে। তারা হয়তো তাদের ভুল বুঝতে পারলো। আর আয়েশা, তুমি আমায় চরিত্রহীন বলছো? যা সত্যি তাই বলছি। সবার সামনে স্বামীর সাথে এত ঘষাঘষির কি দরকার? রীতি একটু হেসে, আচ্ছা, নিজের স্বামীর সাথে করেছি, আমার বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ। তোমার মতো কোনো অপবিত্র কাজ করিনি। তোমার মতো জেনে শুনে বিবাহিত পুরুষের সাথে অ্যাফেয়ার করি না, না কারোর সংসার ভেঙেছি। আর চাইলে এই কথা আগেও বলতে পারতাম, যখন আমার সংসার ভেঙেছিলে, কিন্তু কারো অপমান করতে চাইনি বলে বলিনি। আর আমাকে বলছো যদি ওই দিন ডিভোর্স পেপার সাইন না করতাম তাহলে গর্ভের সন্তান নিয়ে কি করতে? হ্যাঁ, এরপর কাউকে খারাপ বলার আগে না নিজেকে দেখে নিও। বলে আয়ানের হাত ধরে চলে যেতে নিলে আবার ফিরে তাকায়। উপস, সরি, একটা জিনিস ভুলে গিয়েছিলাম। আয়েশাকে একটা ঠাস করে থাপ্পড় মারলো আর আয়েশা গালে হাত দিয়ে রীতির দিকে তাকালো। এটা আমার বাচ্চার গায়ে হাত তোলার জন্য। সবাই রীতির জন্য একটি হাততালি দিল। রাহাত আর আমান সেটি বাজাতে ব্যস্ত। কিন্তু কিছু দূর এগোতেই রীতি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে নাই। তখন আয়ান এসে রীতিকে ধরে ফেলে, কিন্তু রীতি অজ্ঞান হয়ে যাওয়ায় সবাই অনেক ভয় পায়। রাফি একবার এগিয়ে এসেও আবার তার পা পিছিয়ে নেয়। আয়ান বারবার রীতিকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু রীতি উঠছে না। আরিয়ান ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো। আয়ান যেন পাগল হয়ে গেছে, যদি তার রীতির কিছু হয়ে যায়। আয়ান রীতিকে কোলে তুলে নেয় হাসপাতালে যাওয়ার জন্য। তখনই একজন মহিলা বলে সে ডাক্তার। তাই হলে একটি রুম ছিল, ওখানে ওকে নেওয়া হলো, কিন্তু মানুষ থাকতে মানা করলো। তাই সবাই বাইরে ছিল আর আয়ান ডাক্তারের বলা ঔষধ আনতে গেল। আরিয়ানের কান্না দেখে ডাক্তার ওকে থাকার পারমিশন দিল, কিন্তু তাও কিছুক্ষণ চেক আপের পর যখন বারবার আরিয়ান রুমে আসার জন্য কাঁদছিল তখন আন্টি, আমার মার কিছু হয়নি তো? কান্না করতে করতে, না বাবা, তোমার মার কিচ্ছু হয়নি, কিন্তু হবে। মানে? তোমার জন্য তোমার আম্মু ছোটবাবু গিফট আনবে। সত্যি? নাচা শুরু করলো। রীতি উঠে দেখে আরিয়ান ওর পাশে। বাবু, তোমার কি গালে বেশি ব্যথা করছে? আরিয়ান রীতিকে জড়িয়ে ধরলো। রীতি অনেকটা অবাক হলো। মা, তুমি আমাকে ছোট বাবু গিফট করছো? রীতিকে ছেড়ে, কি বলছো বাবু? এটা সম্ভব না তো। এটা সত্য, ইউর প্রেগনেন্ট। হাসি দিয়ে রীতি চোখে পানি দিয়ে পেটে হাত দিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দেয়। আয়ান তখনই এসে ওদের কান্না করতে দেখে ভয় পেয়ে যায়। কি হয়েছে? তোমরা কান্না করছো কেন? বলো, কি হয়েছে? ডাক্তার, সব ঠিক আছে তো? ডাক্তারের কাছে যেয়ে রীতির সব ঠিক আছে? পাশে গিয়ে ভয়ে জিজ্ঞাসা করলো। বাবা জানো, আমি বড় ভাইয়া হব। আম্মু আমাকে একটি বাবু গিফট করছে। আয়ান এ কথা শুনে রীতির দিকে তাকায়। রীতি চোখে পানি নিয়ে হাসি দিয়ে হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ায়। আয়ান খুশিতে রীতিকে কোলে তুলে নেয়। কি করছো কি? নামাও। আরিয়ান আর ডাক্তার দেখছে। আমার কোনো সমস্যা নেই, আমি গিয়ে সবাইকে জানাচ্ছি। মা, আমি পারলে আমিও তোমাকে কুলে উঠাতাম, কিন্তু পারবো না তো, তাই বাবাই ওঠাক। বাবা ছেলে দুজনেই পাগল। আপনি জয়েন না, আমি আমার স্টাইলে বলবো।
ডাক্তারকে উদ্দেশ্য করে। আরিয়ান, গেট খোলো। আরিয়ান গেট খোলার পর আয়ান রীতিকে কোলে নিয়ে হলে গিয়ে চিল্লানো শুরু করলো। আর পুরো হলে ওকে কোলে নিয়ে ঘুরে ঘুরে বলতে লাগলো। সবাই শোনো। সবাই ওদের দিকে তাকিয়ে হাঁ, রীতি লজ্জায় শেষ। সবাই শোনো, আমি আবার বাবা হতে যাচ্ছি। আরিয়ান, নিশান আর মাহিন বড় ভাই। আম্মু আর মা তোমরা দাদি আর নানি। আব্বু আর বাবা তোমরা দাদা আর নানা। রাহাত ভাইয়া তুমি মামা। আমান ভাইয়া বড় বাবা। নিধি ভাবি বড় মা। মাহি ভাবি মাহি হবা তুমি। আর ঋষিকা তুই আবার ফুপি হবি। আরে কি করছোটা কি? নামাও না, আমার লজ্জা লাগছে তো, প্লিজ। আমার বউই তো, সমস্যা কোথায়? করুণাময় ভাবে তাকিয়ে। প্লিজ আয়ান, আমার খুব লজ্জা পাচ্ছে। আয়ান না চেয়েও নামিয়ে দিল। আর সবাই এসে রীতিকে জড়িয়ে ধরল। মাই তো রীতিকে জড়িয়ে কান্না করে দিল। দিবে না কেন? রীতির প্রতি মুহূর্তের কষ্ট তো অনুভব করেছিল। সবার খুশি যেন কয়েক গুণ বেড়ে গেল। এর মধ্যে রাফি এসে বলল, এটা সম্ভব না। আমরা আগে সব টেস্ট করেছিলাম। রীতি মা হতে পারবে না। ও কনসিভ করার ক্ষমতা নেই। থাকলেও আগেই মা হতে পারতো। রাফির কথা শুনে সবার মুখ নিমিষেই মলিন হয়ে গেল। আয়ান রাফির সামনে এসে বলল। লুক ব্রো। রাফির সামনে এসে কাঁধে হাত রেখে বলল, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, সো ডোন্ট ইন্টারফেয়ার। আপনি শুধু আমার বোনের শ্বশুর বাড়ির লোক। বিয়ে খান, মজা করুন আর যান। এইসব ব্যাপারে মাথা খাটিয়েন না। আমার বউ আমি বুঝবো। বাচ্চা হলেও তো আমাদেরই হবে। না আপনি আমার কিছু হন, না আমার বউয়ের। তাই আপনার এত চিন্তার দরকার কি? বি কুল, ওকে ব্রো। একটি হাসি দিয়ে চলে গেল। আর সে হাসিটি রাফির রাগ, জেদ, বিরক্তি আরও বাড়িয়ে দিল। তারপর আয়ান রীতির সামনে এসে দেখে রীতির চোখে পানি। সবাই ওকে সান্ত্বনা দিচ্ছে। সবাই বলছে কিছু হবে না, এটা খুশির খবর, খুশি হোক। কিন্তু রীতির মন তো ভয়ে রয়েই গেল। কারণ এত বড় একটি খুশি পেয়ে হারালে যে সে ভেঙে যাবে। আয়ান এসে রীতির চোখ মুছে সবার সামনেই বুকে জড়িয়ে নেয়। তখনই নীল একটা সিটি মারে। ওয়াও ওয়াও, আই কিপ জয়। নীলের পেটে কনি মেরে। শিখো শিখো, না হলে পরে খবর আছে। মা, আয়ান আর আমান কি আপন ভাই? হ্যাঁ অবশ্যই। কেন মা হঠাৎ প্রশ্ন? তো কি করব? ছোট ভাই এত রোমান্টিক আর আপনার বড় ছেলে। জানো তুই কি লাগে, কিন্তু তুই আমার সাথে চিটিং করছস। আমার দুলাভাই এত রোমান্টিক, আর তুই আমারে কি বলদার সাথে ঝুলাই দিছস। ভাবতেছি ডিভোর্স দিয়ে সেকেন্ড ম্যারেজ করেই ফেলি। দুলা ভাই, আপনি সবার সামনে এত ভালোবাসা দেখেন না তো কত ঘর ভাঙবেন আপনি? আমার তো বিয়ে হওয়া মাত্রই ওয়ার্নিং চলে আসছে। রীতি সবার কথা শুনে হেসে দিল আর লজ্জাও পেল। আর তার সবচেয়ে সুরক্ষিত জায়গার মানে আয়ানের বুকে মুখ লুকালো। আর আয়ানও শক্ত করে জড়িয়ে ধরে। রীতি আর আয়ানকে এভাবে দেখে রাফি রাগে ফুলতে থাকে। সে হাতের মুঠো করে সেখান থেকে চলে যায়। এদিকে বিদায়ের সময় আসলে ঈশিকা বলে যায় যে সে ফেরাতে নিজের বাসায় আসলে খুশির খবর শুনতে চায়। আর আশা করে তাই আসবে। ঈশিতার বিদায়ের পর রীতি বাসায় এসে কানের দুল খুলছে আয়নার সামনে। কানের দুল খুলছে না তো কিছু একটা ভাবছে। আয়ান রুমে এসে অনেকক্ষণ যাবত তো খেয়াল করলো। তারপর গিয়ে রীতিকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর রীতির কাঁধে মাথা রেখে বলল, কি ভাবছে আমার বউটা? ভাবছি এত সুন্দর স্বপ্ন যদি ভেঙে যায়, স্বপ্নটি যদি শুধু কিছু মুহূর্তের জন্য হয়। তাও আমি তোমায় ততটাই ভালোবাসবো যতটা আজ বাসি। রীতিকে নিজের দিকে ঘুরিয়ে। শুধু তুমি না ভাঙলেই হবে। সবাই কত খুশি, সবার কত মন খারাপ হবে। তুমি খুশি থাকলে সবাই খুশি থাকবে, বুঝলা?
আর ডাক্তার বলেছে না যে তুমি প্রেগনেন্ট? এছাড়াও হোম টেস্ট তো করেছো না, পজিটিভ আসছে তো ভয় কিসের? জানি না কেন জানি এক অজানা ভয় মনে জায়গা করে আছে। মা তো আছি। আরিয়ান যেদিন আমায় মা ডেকেছিল সেদিন মা হয়ে গিয়েছিলাম। এই জন্য এটা সত্য না হলেও হয়তো ভাঙবো না, কিন্তু যখন ডাক্তার বলল আমার পেটে আরেকটি ছোট প্রাণ আছে, তখন কী রকম একটি অনুভূতি হলো তা বুঝিয়ে বলা যে সম্ভব নয়। আয়ান একটু হেসে রীতির হাতটা ধরে নিজের পেটে রেখে, এক মা থেকে কেউ ভালো বলতে পারবে না যে তার সন্তান কি অবস্থায় আছে। নিজে একটু অনুভব করো তো, কেউ আছে নাকি? রীতি হ্যাঁ সূচকভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিল, আর রীতির চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। আয়ান রীতির হাত ছেড়ে আলতো করে রীতির চোখের পানি মুছে গালে একটি ভালোবাসার স্পর্শ দেয়। যা হবে ভালোর জন্যই হবে। আর কালই আমরা হসপিটালে যাব টেস্ট করাতে, কেমন? ঠিক আছে। হাসো, তোমাকে ঘুম পাড়াই দিই। রীতি একটি হাসি দিয়ে আয়ানের বুকের মাঝে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এদিকে রুদ্র রাফির ছোট ভাই রাফিকে অনেকক্ষণ যাবৎ খুঁজছে, কিন্তু পাচ্ছে না। মা ভাইয়াকে দেখেছো? ওর খবর আমি এত বছর রেখেছি, যা এখন রাখবো? বিরক্তি নিয়ে, মা তুমি এখন কি রীতির কথা বাদ দিবা? সে তো এখন এত খুশি আছে তার জীবনে। তুমি একটি ভুলের জন্য ভাইকে আর কত শাস্তি দিবা? আর এছাড়া সে মিমের ভাইয়ার বিয়েতে আয়েশা ভাবিকে কত শোনালো। ও আপনাদের বলাই হয়নি, মিম রুদ্রের বউ আর নীলের খালাতো বোন। রীতির ডিভোর্সের 1 বছর পর তাদের বিয়ে হয়। তোদের মতো স্বার্থপর ছেলেরা থাকতে আর কি লাগে? আয়েশার সাথে যা করেছো তার যোগ্য ছিল। আর যাকে আজ নাম ধরে ডাকছিস সে তোকে একসময় নিজের বাচ্চার মতো আদর করত। তার জন্য একসময় ভাবি মা করে ঘর উঠাতি। সেই তোর জ্বর হলে সারা রাত জেগে তোর সেবা করত। আর তুই ও রীতির মা না হতে পারার কথা শুনে, আশেপাশের মানুষের কথা শুনে ওর আর রাফির ডিভোর্সের পর ওর সাথে কথা বলা বন্ধ করে দিলি। তোদের এত শিক্ষিত করে লাভ কি হলো, যেখানে মানুষের অযোগ্যতাকে তার উপর কলঙ্ক করে ফেলিস? যাই হোক, আজ আমি অনেক খুশি আমার মেয়ে মা হতে যাচ্ছে, তাই তোদের সাথে কথা বলে নিজের মুখ নষ্ট করতে চাই না। যেতে নিলেও পিছন ফিরে তাকিয়ে তোর ভাই ছাদে বসে বসে সিগারেট খাচ্ছে বলেই আবার চলে গেল। রুদ্র কিছুক্ষণ না বলে ছাদে চলে গেল। রাফির সামনে গিয়ে দাঁড়ালো। ভাইয়া তুই কি করছিস? এগুলো সিগারেট। আশেপাশে সিগারেট দেখে, স্যার এটা এখন নিচে চল। হাত থেকে সিগারেট নিয়ে, ছেড়ে কি করব? আর যে ছাড়িয়েছিল সে তো আর নেই, জানিস। আগে অনেক সিগারেট খেতাম, কিন্তু রীতি আমাকে তার ভালোবাসা দিয়ে সিগারেট ছাড়িয়েছিল। আজ তো ও অন্য কারো। ভাইয়া তুই এখনো? এখনো ভালোবাসি। তাহলে আয়েশা ভাবিকে বিয়ে করলি কেন? আমি সন্তানের লোভে এতই অন্ধ হয়ে গেছিলাম যে রীতিকে অবহেলা করতে শুরু করি। কান্না শুরু করে। ওর যে বাচ্চা মেয়েগুলোকে আগে ভালোবাসতাম তাকে বিরক্ত লাগতো। বলে না, মন খারাপ সময়ে যে কাছে থাকে তখন তাকে খুব আপন মনে হয়। তাই আয়েশাকে মনে হয়েছিল। আয়েশা মেসিউটি খুব ভালো লাগতো, কিন্তু তখনও আমাদের কোনো অ্যাফেয়ার ছিল না। কিন্তু একদিন বিজনেসের মিটিংয়ে ঢাকার বাইরে যাওয়ার পর খুব ড্রিঙ্ক করে ফেলি। ওদিন আমার থেকে ভুল হয়ে যায়। আর যেদিন রিপোর্ট দিয়েছিল যে রীতি মা হতে পারবে না, তার কয়েকদিন পর জানতে পারি আয়েশা প্রেগনেন্ট, আমার বাচ্চা ওর পেটে। তাই রীতিকে ডিভোর্স দিয়ে আয়েশাকে বিয়ে করি। কিন্তু বিয়ের পরও রীতিকে খুব মিস করতাম। পুরো ঘরে যে ওর স্মৃতি জড়িয়ে আছে। তারপর ভেবেছিলাম এক সময় না এক সময় ওকে ভুলে যাব, কিন্তু যখন ওর বিয়ের কথা শুনি বুকটা মচড় দিয়ে ওঠে। খুব কষ্ট হয় সেদিন। ভাবতেই জানটা বেরিয়ে যাচ্ছিল যে এখন থেকে রীতি অন্য কারো। তারপর রীতিকে যেদিন আবার নীলের এঙ্গেজমেন্টে দেখি, সেদিন ওকে দেখে চিনে যাচ্ছিল না। তখন ভাবলাম হয়তো আজও রীতি আমায় ভালোবাসে, সে আমার জায়গায় অন্য কাউকে দিতে পারবে না।
কিন্তু হলুদের দিন আমার ধারণা একদম ভুল প্রমাণিত হলো। ওর দিক থেকে নজর সরাতে পারছিলাম না। আমার সেদিনের কথা মনে পড়ে গেল, যেদিন ওকে নিজের বউ বানিয়েছিলাম। তুই জানিস, যখনই ওই আয়ানকে রীতিকে শ্রুতি দেখতাম আমার চান চলে উঠতে, কিন্তু আমার চেয়েও কিছু করার ছিল না, কারণ আমি রীতিকে দূরে সরিয়েছি। কিন্তু আজ যা হলো তা শুনে যেন আকাশ ভেঙে পড়লো আমার মাথায়। রীতিকে যে কারণে ছেড়েছিলাম সেই কারণটাই বৃথা ছিল, কিন্তু আমরা তো সব টেস্ট করেছিলাম, তাহলে কিভাবে? কিছু মাথায় ঢুকছে না। আমার সত্যি বের করতেই হবে। সকালে উঠে আয়ান আর রীতি হাসপাতালে গেল টেস্ট করাতে। তারপর বাসায় এসে ইশিকা আর নীলের সাথে গল্প করলো। সন্ধ্যায় রিপোর্ট ডেলিভার হবে। সবাই হাসি খুশি থাকলেও সবার মনে খুঁতখুঁত লেগেই আছে যে রিপোর্টে কি হবে। অপেক্ষার পর শেষ। কলিং বেল বাজার সাথে সাথে সবাই দৌড়ে গেল দরজায়, রীতি বাদে। রীতির যেন পা নড়ছে না। রিপোর্ট দেখে সবাই রীতির রুমে এলো। সবার সিরিয়াস এক্সপ্রেশন দেখে রীতির ভয় আরও বেড়ে গেল। আয়ান এসে রীতির সামনে দাঁড়িয়ে মুখ গোমরা করে রাখলো। রীতি তো ভয়ে কলিজার পানি শুকিয়ে আসছে। আয়ান হুট করে রীতিকে কোলে তুলে নিয়ে ঘুরতে ঘুরতে বলল, ইয়াহু, আমি বাবা হচ্ছি। রীতির যেন তার কানকে বিশ্বাস করতে পারছিল না। তারপর হঠাৎ করে কোলে থাকা অবস্থায় আয়ানের বুকে কিল ঘুষি মারা শুরু করলো। শয়তানি তোর বাদর, কেউ এরকম করে নাকি? আমার জান বের হয়ে গিয়েছিল। তারপর সবাইকে দেখে থেমে যায়। আয়ান ইশারা দিয়ে রাহাতকে অনুরোধ করে সবাইকে নিয়ে যেতে। রাহাতও সবাইকে নিয়ে যায়। যাওয়ার আগে চোখ টিপ মেরে দরজা বন্ধ করে দেয়। আয়ান রীতিকে কোল থেকে নামিয়ে কমর টেনে কাছে এনে বলে, তো ম্যাডাম কি যেন বলছিলেন? আমি ইতর বাদর, তাই না? দাঁড়ান দেখাচ্ছি, ইতর আর বাদর কাকে বলে। বলে রীতির এক পাশ থেকে চুল সরিয়ে সেখানে একটি আলতো করে চুমু দিতে রীতি কেঁপে উঠল। আয়ান রীতির গলায় ডুবে যায়। একের পর এক চুমু দিতে থাকে, আর রীতি এক হাত দিয়ে আয়ানের চুল মুঠি করে ধরে আর অন্য হাত দিয়ে আয়ানের শার্ট আঁকড়ে ধরে। আয়ান গলা থেকে উঠে রীতির পুরো মুখে তার ছোঁয়া দেয়। রীতি চোখ বন্ধ করে রাখে। ঠোঁটে ঠোঁট দুটি লাগাতে যাবে তখনই হুম, ভুলেই গেছিলাম, আমার জানি কি কাজ আছে, আসি। রীতিকে ছেড়ে চলে যাচ্ছিল। তখনই রীতি আয়ানের সামনে এসে কলার টান দিয়ে আয়ানকে কিছুটা নিচু করে ঠোঁটে আলতো করে একটি চুমু দিয়ে দেয়। তারপর ছেড়ে বলে, বাবুর দিকে মন চাচ্ছিল আমার, না? বলেই এক দৌড়। এই আস্তে দৌড়াইও না, একটু হেসে। পাগলি একটা। রাতে ইশিকা তার শ্বশুরবাড়ি চলে যায়। আগামীকাল রিসেপশন বলে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরের দিন রিসেপশনে যারা ওই দিন রীতিকে কথা শুনিয়েছিল তারা তাদের ভুল বুঝে রীতির কাছে মাপ চেয়ে নেয়, আর রীতিও তাদের মাফ করে দেয়। আয়ান সারাক্ষণ রীতির সাথে থাকলেও রীতির পিপাসা লাগায় ওর জন্য জুস নিতে যায়। সবাই জোরে গান চালিয়ে নাচছে। রীতি একপাশে দাঁড়িয়ে সবার নাচ দেখছে আর হাততালি দিচ্ছে। হঠাৎ করে রীতির মনে হলো কে জানে রীতির মুখে হাত রেখে তাকে টান দিল। রীতি অনেক চেষ্টা করার সত্ত্বেও নিজেকে ছাড়াতে পারল না। তারপর একটি রুমে গিয়ে রুম বন্ধ করে দেয়। রীতির পিছন থেকে টান দেওয়ায় দেখেনি মানুষটিকে। তাই যখন রীতিকে ছেড়ে দেয় তখন পিছনে ফিরে দেখে রীতি অবাক হয়ে যায়। রাফি, আপনি? এখন তুমি থেকে আপনি হয়ে গেলাম। রীতি কিছু না বলে যেতে নিলে রাফি হাত ধরে টান দেয়। কি করছেন কি? ছাড়ুন, ছাড়ুন বলছি। ও, আজ আমার ছোঁয়াতে তোমার এত সমস্যা? আগে তো সব সময় কাছে আসতে চাইতাম। কারণ তখন আপনাকে ভালোবাসতাম। এখন বাসো না? না, এখন আমার মনে শুধু আয়ানের নাম লেখা। রাফির এ কথা শুনে রাগ উঠে গেল। ও রীতির হাত শক্ত করে ধরে ফেলে। এত জোরে ধরায় রীতি খুব ব্যথা পায় আর হাত ছাড়ানোর চেষ্টা করে। তুমি শুধু আমার,
আর আমাকেই ভালোবাসবা। কি বলছেন এসব? আমি এখন অন্য কারুর বউ। আপনার এসব বলতে লজ্জা লাগা উচিত। আমি আপনার মতো না যে নিজের জীবন সঙ্গীর বিশ্বাস ভাঙবো। হাত ছাড়িয়ে। প্লিজ রীতি, আমাকে মাফ করে দাও, ফিরে আসো আমার কাছে। হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। আমার স্বামী আমার অপেক্ষা করছে। যেতে নিয়ে। স্বামী তাই না? তুমি শুধু আমার, আর আমারই থাকবে। আজকে আবার তোমাকে আমার নিজের করে নেব। রাফি সামনে এগিয়ে আসে আর রীতি পিছাতে থাকে। দেখেন, খবরদার কাছে আসবেন না। রাফি কথা শোনে না। রীতি আয়নের নাম চিল্লাতে থাকে আর রুমে দৌড়াতে থাকে, যেন রাফি ওর কাছে না আসে। দরজা খোলার চেষ্টা করেও পারে না। শুধু হাজার চেষ্টার মাধ্যমে রীতি নিজেকে বাঁচাতে থাকে আর আয়ানের নাম চিল্লাতে থাকে। এদিকে আয়ান জুস নিয়ে এসে রীতিকে পায় না। সবার কাছে জিজ্ঞাসা করার আর খবর নেওয়া আর খোঁজার পরও রীতিকে পাওয়া যায় না। সবাই চিন্তায় এসে পড়ে, তাই গান বন্ধ করে দেয়। সাথে সাথে রীতির আওয়াজ ভেসে আসে সবার কানে। রীতির চিৎকার শুনে আয়ানের ভয়ে জান শুকিয়ে যায়। এক দৌড় দেয় যেদিক থেকে রীতির আওয়াজ আসছে। সবাই আয়ানের পিছনে যায়। আয়ান একটি দরজার সামনে এসে দেখে রীতির আওয়াজ ভিতর থেকে আসছে, সাথে ভাঙচুরের আওয়াজও, কিন্তু দরজার ভিতর থেকে লক। রীতি, রীতি, তুমি ভিতরে? আয়ান, প্লিজ আয়ান, আমায় বাঁচাও প্লিজ। আয়ান দরজা ভাঙার জন্য ধাক্কা মারে, কিন্তু একা পারছে না। তারপর রাহাত আর আমানও এসে ধাক্কা মারে। দরজা ভাঙার পর দেখে রাফি রীতির কাছে যাওয়ার চেষ্টা করছে, আর রীতি নিজেকে বাঁচানোর জন্য জিনিস ছুঁড়ে মারছে। আয়ানকে দেখে রীতি ছুটে আয়ানকে জড়িয়ে ধরল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদা শুরু করলো। আয়ান, ও ও ও আমার সাথে। কিছু বলার আগেই কাদার জন্য নিঃশ্বাসও নিতে পারছে না। রাহাত গিয়েই রাফির কলার ধরে মুখে ঘুষি মারা শুরু করে। তোর মতো জানোয়ারকে আমার আগেই শায়েস্তা করা উচিত ছিল, তাহলে আজ এমন কিছু হতো না। আয়ান রীতিকে ছাড়িয়ে দুই হাত দিয়ে কান্না মুছে মাহির কাছে দিয়ে রাহাত আর রাফির কাছে গিয়ে রাহাতের কাঁধে হাত রেখে, ভাইয়া, আপনি ওকে অনেক মেরেছেন। কি বলছো? ও রীতির সাথে যা করলো। কথা থামিয়ে, আপনি আপনার বোনের জন্য যা মারার মেরেছেন, এখন আমার বউকে ছোঁয়ার চেষ্টা করার জন্য ওকে শাস্তি আমি দেব। রাহাত সরে গেল। আয়ান রাফিকে মারা শুরু করলো। ব্লাডি হেল, হাউ ডেয়ার ইউ টু টাচ মাই ওয়াইফ, আই উইল কিল ইউ, ড্যাম ইট। আয়ান থামার নামই নিচ্ছে না। আমান আর রাহাত গিয়ে ওকে থামালো। তারপরও আয়ান থামছে না। আমান আর রাহাত মিলে ওকে ধরে রাখলো। রাফির শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত বের হচ্ছে। রৌদ্র এসে এসব দেখে রাফির কাছে গেল। ভাইয়া এসব কি? তুমি? আমার এদিকে লাগবে, আমি কিছু জানি না। আয়ান এ কথা শুনিয়ে আবার রাফিকে মারার জন্য আগালো আর রাহাত ধরে ফেলে। রীতি ভয়ে মাহির পিছনে লুকিয়ে আসে। এসব কি বলছিস ভাইয়া? তুই অলরেডি আয়েশা ভাবির সাথে বিয়ে করেছিস, আর আরশি আপনাদের মেয়েও আছে। আরশি আমার মেয়ে না, আয়েশা আর ওর এক্স বয়ফ্রেন্ডের মেয়ে। কি বলছিস এসব ভাইয়া? হ্যাঁ, ঠিক বলছি। রীতির প্রেগনেন্সির কথা শুনে যেখানে আমরা দুজন টেস্ট করেছিলাম সেখানে গেলাম। সেখানে গিয়ে আগের রেকর্ড চেক করে দেখি রীতি মা ঠিকই হতে পারত, কিন্তু আমার বাবা হওয়ার ক্ষমতা নেই। তখন মাথায় কিছুই ঢুকছিল না, কারণ আরশি তো আমার মেয়ে। তাই আরশির মাথায় চুল নিয়ে ডিএনএ টেস্ট করাই। তখন রিপোর্টে জানতে পাই আরশি আমার মেয়ে না। এখানে আসার আগে বাসায় যাই, তখন আয়েশাকে এসবের মানে জিজ্ঞেস করি। প্রথম দিকে না বললেও পরে স্বীকার করে যে আরশি ওর এক্স বয়ফ্রেন্ডের মেয়ে। ওর বয়ফ্রেন্ড তার সন্তান না মানেই ও আমার সাথে সে রাত কাটায়, আর রিপোর্টও চেঞ্জ করে, আর আমায় বলে যে আরশি আমার মেয়ে। সবাই এই কথা শুনি অবাক হয়ে যায়। প্লিজ রীতি, আমার কাছে ফিরিস প্লিজ। কান্না করতে করতে ওকে এখান থেকে নিয়ে যান। রুদ্রকে উদ্দেশ্য করে,
না হলে এখানে আমার হাত থেকে ওর খুন হয়ে যাবে। রাফি যাওয়ার আগে রীতির দিকে তাকালে রীতি ভয়ে দৌড়ে আয়ানের বুকে জড়িয়ে যায়। আয়ানও রীতিকে বুকে নিয়ে রাফির দিকে রাগী লুক নিয়ে তাকালে রাফি সেখান থেকে চলে যায়। সবাই সেখান থেকে চলে যায়। রাতে রীতি বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। আয়ান পিছন থেকে এসে রীতিকে জড়িয়ে ধরে আর পেটে 2 হাত আবদ্ধ রাখে। আয়ান রীতির কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। রীতিও আয়ানের হাত শক্ত করে ধরে আর আয়ানের হাতে কিছু ভেজা অনুভব করলো। চোখ খুলে রীতিকে নিজের দিকে ঘুরিয়ে দেখে রীতির চোখে পানি। কাঁদছো কেন? চোখের পানি মুছে। যদি আমাদের বাচ্চার কিছু হতো? আমি আমার রানী আর আমার রাজকুমারী কারো কিছু হতে দেব না। রানী রাজকুমারী মানে? আয়ান একটু হেসে রীতির মাথায় চুমু দিল এই আমার রানী। আর হাঁটু গেড়ে বসে পেটে একটা চুমু দেয়। এই আমার রাজকুমারী। যদি রাজকুমার হয়? রাজকুমার তো আছেই, এখন একটা রাজকুমারী হবে। আর আমি আমার রাজকুমারী আর তার আম্মুর সবসময় রক্ষা করব। রীতিকে বুকে জড়িয়ে নেয় আয়ান। আজ 1 মাসের বেশি হলো সে ঘটনার। এই 1 মাস কিছু না হলেও আয়ান রীতিকে একা কোথাও যেতে দেয় না। কিন্তু আজ হঠাৎ রীতির ফোন আসলো যে ডাক্তারের রাতে অ্যাপয়েন্টমেন্টটা চেঞ্জ করে দুপুরে দেওয়া হয়েছে আর ডাক্তার 2 দিনের জন্য বাইরে যাবে, তাই এখনই আসতে হবে। রীতি জানতো যে আয়ানের অফিসে আজ জরুরি মিটিং আছে, তাই আয়ানকে না ফোন দিয়ে ভাবিকে নিয়ে যায়। কিন্তু কে জানতো তার জন্য এত বড় দুর্ঘটনা অপেক্ষা করছে। বাসা থেকে বের হয়ে দেখে গাড়ির টায়ার পাংচার, তাই ক্যাব নেওয়ার জন্য রাস্তায় বের হতেই নিধি ক্যাব নিতে সামনে যায়। রীতি সেখানে একা দাঁড়িয়ে থেকে হঠাৎ করে একটি গাড়ি এসে রীতিকে টান দিয়ে নিয়ে যায়। নিধি এটা দেখে অনেকক্ষণ গাড়ির পিছনে দৌড়ায়, কিন্তু গাড়ি ধরতে পারে না। রীতির মুখ হাত দিয়ে কেউ চেপে ধরেও হাত বেঁধে দেয়। শক্ত করে ধরে রাখায় রীতি নড়তে পারছে না। একটু সামনে যেতেই রাস্তা খালি দেখে রীতিকে একটু ছাড় দেয়। রীতি পাশে তাকিয়ে দেখে চোখ বড় বড় করে ফেলে, কারণ অন্য কেউ নয়, সে ছিল রাফি। রাফি রীতির মুখ খুলে দেয়। রীতি সাহায্যের জন্য চিল্লাতে থাকে, কিন্তু আশেপাশে কেউ না থাকায় কোনো লাভ হয় না। তুমি আমাকে এভাবে কেন? ছাড়ো, আমাকে ছাড়ো বলছি, না হলে ভালো হবে না কিন্তু। সরি জান, তোমাকে এত কষ্ট দিলাম, কিন্তু কি করবো বলো, তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। খুব ভালোবাসি তোমায়। তোমার মুখ থেকে ভালোবাসার শব্দ মানাই না রাফি, এখন ছাড়ো আমায়, না হলে। ছাড়ছি না, সারা জীবন তোমাকে নিজের ভালোবাসার ঘরে আটকে রাখবো। রাফি, তুমি হয়তো ভুলে গেছো আমি এখন অন্য কারো স্ত্রী। আয়ান আমার স্বামী আর আমি ওকেই ভালোবাসি। রাফির রাগ উঠে গেল। রীতির চুলের মুঠি ধরে বলল, তুই শুধু আমায় বুঝলি, আর তোকে আমার করেই ছাড়বো। তোর আর আয়নের ভালোবাসার সব অংশ আগে মিটিয়ে নে, বিশেষ করে এই বাচ্চা, তারপর আমরা দেশ ছেড়ে চলে যাব। রীতি বাচ্চা শেষ করার কথা শুনে ভয় পেয়ে যায়। রাফি, দোহাই লাগে, আমার বাচ্চাকে কিছু করো না। বলে চোখ দিয়ে পানির বন্যা বইতে লাগলো, কিন্তু রীতি সেখানে নেই। তার মানে আয়ান যে হাসপাতালে যাচ্ছে, রীতি সেখানেই। আয়ানের মনের ভয় বেড়েই চলেছে। আজ তার চেয়ে কোনো মূল্যে রীতি আর তাদের বাচ্চাকে বাঁচাতেই হবে। আয়ান দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছে। হাসপাতালের সামনে এসে গাড়ি থেকে নেমেই দৌড়ে রিসিপশনে যায়। জিজ্ঞাসা করলে জানতে পায় রীতির অপারেশন 15 মিনিট আগে শেষ। 1 বছর পর। মা মা আরে বাবু, তুমি স্কুল থেকে এত তাড়াতাড়ি যাওনি? আর এত রেগে কেন? মা জানো, আমার বন্ধুরা বলল যে আয়রা নাকি বড় হলে আমাদের ছেড়ে অন্য কোথাও চলে যাবে, তাই আমি ক্লাস না করে তোমাকে জিজ্ঞাসা করতে এসে পড়েছি। মা, আয়রা আমাদের ছেড়ে যাবে না তো? ইস, কেউ চাইলেই কি আমার মেয়েকে নিতে পারবে নাকি? কেউ নেবে না, আমরা কোথাও যাব না। হে আয়রা, রীতি আর আয়ানের মেয়ে। তাদের নাম মিলিয়ে আয়রার নাম রাখা হয়েছে।
তা আরিয়ানই রেখেছে। অপারেশন যখন হয়েছিল তাহলে কিভাবে, তাই তো? 1 বছর আগে যখন আয়ান পুরো ভেঙে পড়েছিল, তখন রাফি আয়ানের সামনে এসে বলে 1 বছর আগে হাসপাতালে। আয়ান রাফির কলার ধরে মারতে যাবে তখনই চিন্তা করো না রীতি, আর তোমাদের বাচ্চা দুজনই ঠিক আছে। আয়ান মারতে গিয়েও নিজের হাত থামিয়ে অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে থাকে। চেয়েছিলাম যে বাচ্চাকে শেষ করে রীতিকে নিজের করে নেব, কিন্তু ভুলে গিয়েছিলাম যে কাউকে খুন করে নিজে সুখী হতে পারবো না। আর রীতির বাচ্চার কিছু হলে রীতি আমাকে সারা জীবন ঘৃণা করবে। যাকে ভালোবাসি তার ঘৃণা কিভাবে সহ্য করবো বলো? তাই অপারেশন হতে দিইনি। হয়তো আজ অপারেশনটা আমার প্ল্যানই ছিল, কিন্তু যখন বারবার রীতির মুখ থেকে শুনছিলাম যে আয়ানে আমার বাচ্চাকে বাঁচাও, তখন আর এই কাজ করতে সাহস পাচ্ছিলাম না। আমি বুঝেছিলাম রীতি যেহেতু একসময় আমায় ভালোবাসতো, আর আমি ওর প্রথম ভালোবাসা ছিলাম, হয়তো আমি আবার ওর মন পেতে পারবো। কিন্তু কিছুক্ষণ আগে বুঝতে পারলাম যে ওর মনের রাজত্ব তুমি কেড়ে নিয়েছো। এতে হাজার চেষ্টার সত্ত্বেও আমি ফিরতে পারবো না, তাই এই গোনা হতে দিলাম না। রীতি 404 নম্বর রুমে আমি গেলাম। আয়ান উঠে সোজা রীতির কাছে গেল। রীতি আর তার বাচ্চা দুজনেই সুস্থ। তারপর 6 মাস পর তাদের কোলে আয়রা আসে। আয়রা দেখে যেন সব কষ্ট ভুলে যায় সবাই, বিশেষ করে রীতি। রীতির সাথে দেখা করতে রাফির পরিবারের সবাই এখানে আসে, আয়েশাও। হ্যাঁ, রাফি আয়েশাকে মেনে নিয়েছে, যদিও তা শুধু বলার জন্য। সে কখনো রীতির জায়গা অন্য কাউকে এখন আর দিতে পারবে না। আর আসিফকে সে জন্ম না দিলেও 3টি বছর বাবার আদর দিয়েছে, তাই আয়েশাকে মেনে নিলেও মাফ এখনো করেনি। আয়েশা রীতির থেকে মাপ চাইলে রীতি আয়েশাকে মাফ করে দেয়। এখন আয়েশা রীতির ভালো বান্ধবীও বটে, কিন্তু রাফি সেদিনের পর থেকে রীতির সামনে আসেনি। যদিও রীতি মাফ করে দিয়েছে, রীতি না, সবাই রাফিকে সেদিনের পর মাফ করে দিয়েছিল। কারণ রাফি নিজের ভুল করলেও নিজেই তা শুধরেছে। কিন্তু রাফি আসেনি, কারণ সে আবার রীতির প্রতি দুর্বল হতে চায়নি। কিন্তু এখনও রাতে রীতির ছবি বুকে জড়িয়ে ছাদে বসে কাঁদে সে। রাফি রীতির সামনে আসতে চায় না বলে আয়ান আয়রাকে প্রায় রাফিদের বাসায় নিয়ে যায়। প্রথম যখন আয়ান আয়রাকে রাফির কাছে দিয়েছিল, সেদিন রাফি বাচ্চাটিকে বুকে জড়িয়ে খুব কেঁদেছিল। আজও সে আয়রার সাথে খেলা করতে গিয়ে পৃথিবীর সব ভুলে যায়। রাফি আয়রাকে আশফি থেকে বেশি ভালোবাসে। শুধু রাফি না, 2 পরিবারে সবার প্রাণ জুড়ে আছে আয়রা। হবেই বা না কেন, একটি মাত্র মেয়ে বলে কথা। আরিয়ান, নিশান আর মাহিন তো সারাক্ষণ ওকে নিয়ে ঝগড়া করে। সারাক্ষণ সবার মধ্যে জুড়ে থাকে আয়রা। চলুন ফিরে আসি বর্তমানে। বাবা ছেলে দুজনে একই রকম। আল্লাহ ই জানে আমার মেয়েটার ভবিষ্যৎ কি হবে। কাপড় গোছাচ্ছিল তখন আমার রুমে বাইরে দরজা খটখটিয়ে। আসবো? হ্যাঁ ভাইয়া আসো, প্রতিদিন জিজ্ঞাসা করতে হয় নাকি? আমার মামুনিকে নিতে আসছি, রাহাত পার্কে অপেক্ষা করছে। ওকে নিয়ে ঘুরে এই বাসায় নিয়ে আবার দিয়ে আসবো। এটা তো প্রত্যেক দিনের রুটিন বলতে হয় নাকি ভাইয়া? ওকে রেডি করে রেখেছি আর এইসব জিনিস। একটি ব্যাগ দিয়ে। আর ভাইয়া মাহিকে বলেন এখানে নীল বক্সে মাহিনের জন্য গাজরের হালুয়া দিয়েছি। আচ্ছা, তাহলে আমি আমার প্রিন্সেসকে নিয়ে যাই। চলো প্রিন্সেস, বড় বাবার সাথে পার্কে যাবে। আয়রাকে আয়ানের কোল থেকে নিয়ে। বড় পাপা, আমিও যাই? এমনি এখন স্কুলে যেতে পারবো না। ওরা চলে গেল। রীতি কাপড় গোছাচ্ছিল। আয়ান এসে পিছন থেকে রীতিকে জড়িয়ে ধরল। আচ্ছা জান, বলো। তোমার মনে হয় না হায়রা একা মেয়ে হওয়ায় সবাই ওকে নিয়ে বেশি টানাটানি করে? রীতি একটু হেসে। আল্লাহ, দেখো এই কথা কে বলছে? আসলে আসলে আরিয়ান, মাহিন আর নিশান
3 ভাইয়ের 1 বোন, নট ফায়ার। একটা উপায় আছে এর। আর তা কি? আয়ানের দিকে ঘুরে শুনবা? দুষ্টুমি হাসি দিয়ে আর একটি বোন এনে দিই, তাহলেই তো হয়। আয়ান রীতির কোমর দুই পাশে 2 হাত দিয়ে একটানে নিজের সাথে মিশিয়ে ফেলে। রীতি লজ্জায় শেষ, লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আছে। উফ, এভাবে লজ্জা পেও না তো। কেন? বিরক্ত হও বুঝি? অভিমানী সুরে তোমার কোনো কাজে আমি বিরক্ত হতে পারি নাকি? কিন্তু এভাবে লজ্জা পেলে যে আবার তোমার প্রেমে পড়ে যাই। একজনের প্রেমে পড়তে পড়তে হয়রান হয়ে গেছি। এই একজনের প্রেমেই পড়তে পারবা, অন্য কারোর প্রেমে পড়লে তো খুন করে দিব। এইভাবে লজ্জা মাখা হাসি দিলে প্রতিবারই মরে যাই। মরা মানুষকে আর কি মারবা? কানের কাছে যেয়ে কথাটি বলল, বলে কানের পিছনে একটি চুমু দিতেই রীতি কেঁপে উঠল। কি করছোটা কি? ছাড়ো, কেউ এসে পড়বে, আর অফিসেও যেতে হবে তোমার। কথাটাই একটু কষ্টে বলল, কারণ রীতির নিঃশ্বাস দীর্ঘ হয়ে আসছিল। আয়ান কোনো কথা না শুনে রীতির কানের পিছনে তার নাক ঘষা শুরু করে রীতির ঘ্রাণ উপভোগ করতে লাগলো। কানের পিছন থেকে আস্তে আস্তে নিচে নেমে গলায় এসে পৌঁছালো। রীতির গলায় ঘাড়ে একের পর এক চুমু দিতে শুরু করলো। তারপর মুখ তুলে দেখে রীতির নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। আয়নের যেন আরো নেশা লেগে গেল। সে রীতির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল, আর অন্য হাত দিয়ে রীতির স্পর্শ অনুভবে ব্যস্ত হয়ে পড়ল। রীতিও আয়ানের মাথার চুল মুঠোয় ধরে তার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। দুইজনে দুজনের ভালোবাসার নেশায় ভাসতে থাকে। সবাই দোয়া করেন রীতি আর আয়ানের জন্য। জানি আগামী বছর আরেকটি রাজকন্যা হয় তাদের। তো হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর রোমান্টিক ভালোবাসার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।